গল্প বিয়ের বন্ধন সেশন 2। লেখা এল মোহাম্মদ সরব। বিয়েটা ভালোই হয়েছে, আমি অনেক খুশি, কারণ তসিবার সাথে আমার বিয়েটা হয়েছে। মনের মাঝে অনেক সুখ নিয়ে বাসর ঘরে ঢুকেছি, দেখি তসিবা ঘোমটা দিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত ধরে রাখছে। আমি গিয়ে পাশে বসেছি, প্রায় 10 মিনিট ধরে বসে আছি, কিন্তু তসিবার মোনাজাত শেষ হচ্ছে না, মনে হচ্ছে আল্লাহর কাছে একটু বেশি কিছু চাচ্ছে। আমি বসা থেকে উঠে যাব, তখনই আমিন কথাটা শুনতে পেলাম। কিছুটা নিজেকে স্থির করে নিয়ে আবার তসিবার সামনে বসেছি। আমি ঘোমটা ওঠাবো, তখনই তসিবা বলে, তসিবা, আমাকে বিয়ে করেছেন কেন? তসিবার এমন প্রশ্ন শুনে আর ঘোমটা আর ওঠালাম না, তবে আমি প্রশ্নের উত্তর খুঁজতে লাগলাম। তখন আবার বলে, কি হলো বলেন, কেন আমাকে বিয়ে করেছেন? এবার নীরবতা ভেঙে উত্তর দিলাম, আমি। উত্তরটা একটু পড়ে দেয় তার আগে কিছু কথা বলি কেমন? তসিবা, হ্যাঁ বলেন, কি কথা বলতে চান? আমি, এতক্ষণ মোনাজাত ধরে আল্লাহর কাছে কি চেয়েছেন শুনতে পারি কি? তসিবা, দরকার নেই শোনার। তবে আমি আল্লাহর কাছে চেয়েছি, তা তো পূরণ হবেই। এখন বলেন, আমাকে কেন বিয়ে করেছেন আর আমাকে কি ভালোবাসেন? আমি, যদি বলি আপনাকে ভালোবেসে বিয়ে করেছি তাহলে সবটা ভুল হবে, কারণ আমাদের বিয়েটা হয়েছে পরিবারের মাধ্যমে। সবাই আমার জন্য আপনাকে ভালো মনে করছে, আর আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপনি ভালোই হবেন, তাই বিয়েটা করা। হয়তো কিছুটা সময় লাগবে আমাদের দুজনকে বুঝতে, তবে আমাদের দুজনের মধ্যে বিশ্বাস রাখতে হবে। তসিবা, কিন্তু আমি আপনাকে এত সহজে বিশ্বাস করতে পারবো না। আমি, কিন্তু কেন? তসিবা, আজকের আগে আপনার সাথে আমার আর কোথাও কোনো সময় দেখা হয়েছে? আমি, না। তসিবা, আপনি আমার এলাকার বা পাড়া প্রতিবেশীর কেউ হন? আমি, তাও না। তসিবা, আপনি আমার স্কুল, কলেজের বা ফেসবুকের কোন ফ্রেন্ড লিস্টে আছেন? আমি, কোনোটাতে নেই। তসিবা, তাহলে আমি আপনাকে কি করে বিশ্বাস করব বলেন? আমি, তাহলে এখন আমাকে কি করতে হবে আপনার বিশ্বাসের জন্য? তসিবা, আপনার কিছু করতে হবে না। আজ থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো করে থাকবো। আমাদের এই বিয়ের বন্ধনটা শুধু ঘরের বাইরে থাকবে, ঘরের মধ্যে আপনি আলাদা জায়গাতে আর আমি আলাদা জায়গাতে থাকবো। আমার যদি আপনার প্রতি বিশ্বাস চলে আসে, মানে আমি যদি আপনার হাতে আমার প্রাণটা তুলে দেওয়ার মতো বিশ্বাস করি, তাহলে আপনাকে আমি আমার স্বামী হিসেবে মেনে নিব আর আপনার সাথে সংসার করব। আমি, আপনি কি নাটক মুভি এসব একটু বেশি দেখেন, তাই না? তসিবা, আপনি কি বলতে চাচ্ছেন তা আমি বুঝতে পারছি, তবে উত্তরটা আমার কাছে আছে, কিন্তু এখন দিতেছি না, সময় হলে দিয়ে দিব। আমি, আচ্ছা, তা সময়টা কবে হবে শুনি? তসিবা, যখন হবে তখন তো প্রশ্নের উত্তর শুনতে পাবেন। আর শুনেন, আমার উপর কোনো জোর জবরদস্তি চলবে না, কোনো রকম হুকুম জারি চলবে না। আমার যেই কাজটা ভালো লাগবে না সেটা আমাকে করতে বলবেন না। আমি, এই কথাগুলি বিয়ের আগে আমাকে জানাতে পারতেন, তাহলে আপনাকে বিয়ে তো দূরের কথা, আপনার ধারে কাছে দিয়ে হাঁটচলা করতাম না। তসিবা, বিয়ের আগে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কখনো? আমি, সময়টা পেয়েছি কখন, আজকে তো দেখতে গেছিলাম আর আজকে আমার ঘাড়ে আপনার মতো একটা পেতনি জুটাই দিয়েছে। তসিবা, কি আমি পেতনি? আমার বান্ধবী নীলু আমাকে ঠিক বলছে বাসর ঘরের কথাটা একদম সত্যি হয়েছে। আমি, আপনার বান্ধবী বাসর ঘর সম্পর্কে কি বলছে? তসিবা, আপনাকে বলতে যাব কেন? আর শোনেন, আপনাকে না আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়েটা করেছি। আমি, আপনার মায়ের মুখের দিকে তাকিয়ে নয়, বরং আমার মতো একটা স্মার্ট ছেলে আর চাকরিজীবী দেখে বিয়েটা করেছেন। মনে হয় প্রেম করে ছেঁকা খেয়েছেন, এখন বাসর ঘরে আমার সাথে জাল মিটাচ্ছেন। দেখি অনেক হয়েছে বাহানা, আমাকে আপনার বিশ্বাস করতে হবে না। আজকে বাসর রাত, আর এই রাতে প্রতিটা নতুন স্বামী স্ত্রী যা যা করে আমরা তাই করবো। আসেন নেচে আসেন বলে তসিবার হাতটা ধরেছি, তখনই তসিবা হাতটা একটানে ছাড়িয়ে নিয়ে বলে, তসিবা, খবরদার যদি আপনি আমার অনুমতি ছাড়া আমার শরীরে কোনোদিন স্পর্শ করেন তাহলে আমি ঘেচাং করে দিব। আর আপনি কোনো দিন বাবা হতে পারবেন না। আমি, কি ঘেচাং করে দিবেন? তখনই কথাটা আমি বুঝতে পারছি। ছি, আপনি এত খারাপ মনের অধিকারী, আমার ভাবতেও ঘৃণা করছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আপনাকে আমি ভুল করেও কোনোদিন স্পর্শ করব না। অনেক হয়েছে, আপনার সাথে সংসার করার ইচ্ছেটাই আমার নষ্ট হয়ে গেছে। যান, আপনার যা খুশিতে করেন, কিছুই বলবো না আপনাকে। তসিবা, হ্যাঁ আমি খারাপ, আমার সাথে কেন সংসার করবেন? আমি জানি কেন আমাকে বিয়ে করেছেন। আমি,
কেন বিয়ে করেছি? তুলসীবা, আমি অনেক সুন্দর দেখতে আর আমার কোনো ভাই বোন নেই, আমার বাবার যত সম্পত্তি আছে সবকিছু তো আমার নামে, তাই বিয়ে করেছেন। আমি, আপনি এতটা অহংকারী, তোমার সাথে কথা বলায় বৃথা, দেখি সরো, আমি তোমার মুখ দেখতে চাই না, আমি এখন ঘুমাবো। তুলসীবা, ঘুমাবেন মানে? আমি তখনই কিছুটা ভাব নিয়ে বলছি, তো কি করব? আর তখন তুলসীবা এমন কথা বলছে শুনে আমি বসা থেকে দাঁড়িয়ে গেছি। তুলসীবা, আমার অনেক খিদা লাগছে, যান আমার জন্য খাবার নিয়ে আসেন। আমি, মানে এখন কোথায় থেকে খাবার নিয়ে আসবো? রাত বাজে 2টা, সবাই ঘুমাই গেছে, আমি পারবো না, আপনি নিজে গিয়ে খাবার নিয়ে আসেন। তুলসীবা, আপনার মাথা ঠিক আছে তো? নতুন বউ হয়ে বাড়িতে এসেছি, ভালো করে সিঁড়িটা চেনা হলো না, আর আমি গিয়ে খাবার নিয়ে আসবো কি করে? আমি, তাহলে আমি কোথা থেকে খাবার আনবো? আর তাছাড়া আমাকে যদি কেউ এত রাতে খাবার ঘরে দেখে তাহলে সবাই সকালে আমাকে নিয়ে মজা করবে। তুলসীবা, আমার অনেক খিদা লাগছে আর আমি বেশি খিদা সহ্য করতে পারি না, প্লিজ কিছু একটা ব্যবস্থা করেন। আমি, প্রথম দিনে আপনি আমাকে যা খেলা দেখাচ্ছেন মনে হচ্ছে বাকি জীবনটা তেজপাতা ছাড়া কিছুই পাবো না। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার নিয়ে আসতেছি। তুলসীবাকে রেখে দরজাটা খুলে বাইরে গেছি, সব লাইট বন্ধ করা, আমি মোবাইলের আলো জ্বেলে খাবার ঘরে গিয়ে তুলসীবার জন্য খাবার নিলাম। তাড়াতাড়ি করে রুমের দিকে চলে আসছি, যখনই রুমে ঢুকবো তখনই ভিতর থেকে কিছু কথা শুনতে পাচ্ছি। আরে জানো, তুমি কোনে চিন্তা করো না, দেখো আমি এই বোকাটাকে কি করে চেষ্টা করি। আমাকে এখন পর্যন্ত ভালো করে দেখতে পারেনি আর স্পর্শ করা তো দূরের কথা। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো, আগামীকাল কলেজে আমাদের দেখা হবে, কেমন? তখনই আমি খাবার প্লেট হাতে রুমে ঢুকেছি আর তুলসীবা আমাকে দেখে তুতলাতে তুতলাতে বলে, তুলসীবা, খাবার পেয়েছেন? দেন, আমার অনেক খিদা লাগছে। তুলসীবাকে কিছু না বলে আমি ওকে প্লেট এগিয়ে দিলাম। বারে প্লেট দিতেছেন কেন? আমাকে খাওয়াই দেন। আমি, কেন, আপনার সাথে কি আপনার হাত নেই? তুলসীবা, আছে, কিন্তু এই গহনা ঘাঁটি খুলতে আর এখন ওয়াশরুমে যেতে পারবো না, প্লিজ খাবেন দেন। আমি, ঠিক আছে তাহলে ঘুমটা উঠান। তখনই তুলসীবা ওর ঘুমটা উঠিয়েছে, বা তুলসীবাকে বউ সাজে একটু বেশি সুন্দর লাগছে। আমি তুলসীবাকে খাইয়ে দিতে লাগলাম, তুলসীবা খেতেছে, পানি খাইয়ে আমি ওয়াশরুমে গেছি, হাত ধুইতে এসে দেখি তুলসীবা ঘুমে বিভোর হয়ে আছে। আমি তুলসীবার কপালে ছোট করে কিস করে ওর পাশে শুয়ে পড়েছি। আরে আমি তো আমার পরিচয়টা দিলাম না, ছোট করে পরিচয়টা দিয়ে দেয় কেমন? আমি আল মোহাম্মদ সৌরভ, একটা কোম্পানিতে চাকরি করি। আব্বু, আম্মু, বড় ভাই, তবে ভাইয়া তার বউ নিয়ে অন্য কোথাও থাকে, আর আব্বুর বিয়ে হয়েছে। এখন ঘুমায়, বাকি কথা আগামীকাল সকালে হবে। সকালে ঘুম থেকে উঠেছি, আজান শুনে ফজরের নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তুসিবা শুয়ে আছে, তবে ওর শাড়িটা সরে গেছে, আমি চাদরটা টেনে ওর উপর দিতেছিলাম তখনই মহারানী লাফ মেরে বসে গেছে। তুলসীবা, কি করছিলেন আপনি? আমি, কিছু না, চাদরটা আপনার শরীরের উপর দিতেছিলাম। তুলসীবা, আমার তো মনে হচ্ছে অন্য কিছু, তবে নিজের চোখগুলোকে হেফাজত করে রাখবেন, আর শুনেন আমার থেকে সবসময় নিজেকে এক হাত দূরে রাখবেন, কেমন? কথাগুলি বলে তখনই তুলসীবা খাটের উপর থেকে তাড়াহুড়ো করে নামতেছিল আর টেবেশ করে নিচে পড়ে গেছে। আমি ইচ্ছা করলে ধরতে পারতাম, কিন্তু ইচ্ছে করে ধরেনি। তখনই তুলসীবা বলে, আপনি দেখছেন আমি পড়ে যাচ্ছি, তাও আমাকে ধরেননি কেন? আমি, কারণ আমার বাবার ডাক শোনার অনেক ইচ্ছা আছে, তাই আপনাকে স্পর্শ করিনি। কথাটা বলে রুম থেকে বেরিয়ে আসতেছি আর ঠিক তখনই তুলসীবা বলে, বাবার ডাক শোনার আমার অনেক ইচ্ছে, আর আপনাকে স্পর্শ করলে তো খেচান করে দিবেন, আর আমি কোনোদিন বাবার ডাক শুনতে পারবো না, তাই তো আপনাকে পড়ে যেতে দেখে ধরিনি। তখনই তুলসীবা বলে, তুলসীবা, আরে আপনি কেমন বর, আপনার এত সুন্দর বউটা নিচে পড়ে আছে আর আপনি কিনা আমাকে রেখে চলে যাচ্ছেন? যদি আমার কোমরটা ভাঙে তাহলে নির্ঘাত আপনার বাবার ডাক শোনা থেকে আপনাকে বিরত রাখবো বলে দিলাম। আমি, মানে কি, আমি তো আপনাকে স্পর্শ করিনি, তাহলে কেন বাবার ডাক শুনতে পারবো না? তুলসীবা, আমার কোমরটা ভাঙলে তো আমি মার ডাক শুনতে পারবো না, আর আপনি বাবার ডাক শুনবেন তা কি করে হয়? আমি, কেন, আপনাকে কি কেউ খেচান করে দিয়েছে নাকি? তুলসীবা, ওই উল্টা পাল্টা কোনো কিছু বললে একদম সত্যি খেচান করে দিব। এমনিতেই আমার কোমরটা বুঝি ভেঙে গেছে, কোথায় এখন এসে আমাকে টেনে তুলবে, তা ব্যাককোট নাও নিয়ে এসেছে বাবার ডাক শুনতে। কি হলো, দাঁড়িয়ে কি দেখছেন, আমাকে এসে টেনে তুলেন। আমি, যেহেতু অনুমতি দিয়েছেন সেহেতু স্পর্শ করতে পারি। তুলসীবাকে টেনে তুলেছি, তুলসীবা খাটের উপর বসেছে। আচ্ছা, আপনি কি বেশি ব্যথা পেয়েছেন?
তুলসিবা, আগে হাতটা ছাড়েন। আমি সরি, এই ছেড়ে দিয়েছি, এবার বলেন। তুলসিবা, আমি যদি এখন আপনাকে একটা আছাড় দিতে পারতাম তাহলে বুঝতেন আমি কেমন ব্যথা পেয়েছি। আপনার একটুও দয়া হলো না আমার প্রতি, আমি পড়ে গেছি তাও আমাকে ধরেন নাই। আমি আপনি তো বলছেন ভুল করে যদি স্পর্শ করি তাহলে ঘেচাং করে দিবেন আর আমি কোনোদিন বাবা ডাক শুনতে পারবো না। তুলসিবা, এখন থেকে যদি আমি পড়ে যাই তাহলে আমাকে ধরবেন, তা ব্যাকওয়ার্ড না হলে শুধু বাবার ডাক নয়, জীবনে আর কারো ডাক শুনতে পারবে না। আমি মানে? তুলসিবা, একদম খুন করে ফেলবো আর আমি অন্য একটা ছেলের সাথে বিয়ে করে সংসার করব। এখন আপনি আমার সামনে থেকে যান, তা ব্যাকওয়ার্ড না হলে সত্যি খুন করব। আর কি আপনি আপনি করে বলেন, আমি আপনার কম করেও 5-6 বছরের ছোট হব, তুমি করে বলেন বলে দিলাম। আমি ঠিক আছে। আচ্ছা, আপনাদের বংশের কেউ কি জেল হাজতে খুনের আসামি আছে নাকি? তুলসিবা, তবে সত্যি সত্যি খুন করব বলে আমার দিকে এগিয়ে আসতে চাইছে আর আমি সোজা দৌড়ে বেরিয়ে এসেছি বাহিরে। আমি কেমন মেয়েরে কথায় কথায় খুন আর ঘেচাং করতে চাই। মনে হচ্ছে বেশি একটা সুবিধার হবে না, একটু সাবধানে থাকতে হবে ওই মায়ের কাছ থেকে। তখনই আম্মু এসে বলে, আম্মু, সৌরভ কি বিড় করছিস, তুলসিবা কোথায়? আমি না, তেমন কিছু না। আর তুলসিবা মনে হচ্ছে ফ্রেশ হতে গেছে ওয়াশরুমে। আম্মু, ও আচ্ছা। আর শোন তুলসিবা, কিন্তু অনেক ভালো একটা মেয়ে, ওকে সারা জীবন সুখে রাখবি, আমাকে কথা দে। সারা জীবন সুখে রাখবো মানে? এই মাইয়া তো কোথায় কোথায় খুন করবে আর মনে তো হচ্ছে আজকে কলেজে গেলে বয়ফ্রেন্ডের সাথে পালাবে। মনে মনে কথাগুলি ভাবছি, তখনই আম্মু বলে, কিরে কি ভাবছিস বল, তুলসিবাকে সুখে রাখবি? আমি হ্যাঁ রাখবো, যতদিন আমার কাছে থাকবে ততদিন। আম্মু, আমি তুলসিবার মাকে কথা দিয়ে এসেছি তুই তুলসিবাকে অনেক সুখে রাখবি আর তুই আমাকে কথা দিয়েছিস আমি এবার নিশ্চিন্তে থাকতে পারবো। আমি আম্মু, তুমি কোনো চিন্তা করো না, আমি তুলসিবাকে অনেক সুখে রাখবো, দেখো তুলসিবা খুব ভালো থাকবে। তখনই দেখি তুলসিবা সাদা একটা লেহেঙ্গা পরেছে, মনে হচ্ছে আসমান থেকে সাদা আবছায়া নেমে আসতেছে। আমি হা হয়ে তাকিয়ে আছি, তখনই তুলসিবা এসে আমার থুতাতে আস্তে করে ধাক্কা দিয়ে বলে, তুলসিবা, এমন করে তাকিয়ে আছেন কেন, মশা ঢুকবে তো। আমি আম্মু, তুমি দেখছো তোমার বউ কি বলে? আম্মু, তুলসিবা তো ঠিক বলছে, হা হয়ে আছিস কেন? আমি তুমি তুলসিবার পক্ষ নিলে? তুলসিবা, তাহলে কার পক্ষ নিবে? আম্মাজান, আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি আমাকে অনুমতি দিবেন? আম্মু, হ্যাঁ মা, বলো কি চাও? তুলসিবা, আমাকে পড়ালেখা করার অনুমতি দিবেন প্লিজ। তখনই আব্বু এসেছে আর বলছে, আব্বু, মানে তুমি পড়তে চাও, তাহলে তো খুশির খবর, আমাদের ইচ্ছে তুমি লেখাপড়াটা চালিয়ে যাও। রুজির মা, তোমার বৌমা তো তোমাকে অনেক সম্মান করে দেখছি। আম্মু, হ্যাঁ তা তো করবেই, কারণ তুলসিবা তো আমার মেয়ে, তাই না? আর শোনো তুলসিবা, সৌরভ যদি তোমাকে কোনো সময় কোনো কারণে কষ্ট দেয় তাহলে আমাকে বলবে, আমি ওর কান টেনে ছেড়ে দিব, কেমন? এসো এখন খাবার খাবে। সবাই মিলে খাবার টেবিলে গেছি, তুলসিবা আমার পাশে বসেছে, আমি ইচ্ছে করে ওর পায়ে লাথি দিয়েছি ছোট করে। তুলসিবা, আম্মা জান, আপনার ছেলে আমার পায়ে লাথি দিয়েছে। তুলসিবার কথা শুনে আপু, দুলা ভাই, আম্মু, আব্বু সবাই আমার দিকে তাকিয়েছে, আমি সাথে সাথে মাথা নিচের দিকে দিয়ে সোজা দৌড়। আমি এমন মাইয়া আমি জীবনে কম দেখছি, একটু রোমান্টিকতা করতে চাইছি আর সোজা আউট করে দিয়েছে। ঠিক আছে, আমিও প্রতিশোধ নিব, শুধু সময়ের অপেক্ষা। বাইরে এসে একা একা রাস্তায় হাঁটতেছি, হঠাৎ মনে পড়েছে মোবাইলটা তো বাসায় রেখে এসেছি, যদি মিস রেনু ফোন করে আর তোসিবা রিসিভ করে তাহলে আজকে আমার কানগুলি আম্মুর সত্যি সত্যি ছিড়বে। তাড়াতাড়ি করে বাড়িতে গেছি, গিয়ে দেখি সবাই একসাথে বসে আছে। নিচে যাক বাঁচা গেল, রুমে গিয়ে দেখি আমার মোবাইলটা ফ্লোরে পড়ে আছে আর প্রতিটা পাশ আলাদা আলাদা হয়েছে। আমার মোবাইলটার এই অবস্থা কি করেছে? তোসিবা বলে জোরে ডাক দিয়েছি, তখনই সবাই এসে হাজির হয়েছে, বাড়ির সবাই সহ তোসিবা। আম্মু, কিরে এত জোরে চিৎকার দিয়ে তোসিবাকে ডাকছিস কেন? আমি আমার মোবাইলটার এই অবস্থা কে করেছে? আম্মু, তোর রুমে তো আমরা কেউ এখন আসেনি আর তোসিবা তো নিচে ছিল। আমি আম্মু, আমি মজা করছি না, তুমি একদিনে তোসিবাকে মাথায় তুলে নিয়েছো, তোসিবাকে জিজ্ঞেস করো কেন আমার মোবাইলটা ভাঙছে। তোসিবা, তুমি আমার মোবাইলটা ভাঙছো কেন বলো? তোসিবা, আমি কখন আপনার মোবাইলটা ভাঙছি, আপনি নিজেই ভেঙে আমার নাম দিতেছেন। আমি বুঝতে পারছি আপনি আমাকে বউ হিসেবে মেনে নিতে পারেন নাই, তাই তো বিয়ের প্রথম দিনে আমার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়েছেন বলে কান্না শুরু করে দিয়েছে। আমি তুমি কান্না করলে যে তোমাকে ক্ষমা করে দিব তা কি করে ভাবলে?
তখন তোসিবা আরো জোরে কান্না করতে লাগলো, আর কি মেয়েরে অনেক শিয়ানা বলতে হবে। তোসিবার কান্না দেখে এবার উল্টা আমার উপর সবাই রাগ করতে শুরু করেছে, আর যার যার মতো করে বকাঝকা করে গেছে। আমি বসে চুপচাপ শুনেছি। এখন তো দেখছি আমি বাড়িতে বউ আর তোসিবা, এই বাড়ির ছেলে সবাই চলে গেছে। আমি মোবাইলের পাসগুলি হাতে নিয়ে বসে আছি। কিছুক্ষণ পর তোসিবা এসে বলে, তোসিবা, ছোট চাচা এসেছে আমাদের নিতে। আব্বাজান বলছে আপনাকে রেডি হয়ে নিচে যেতেন। আমি, তোমার সাথে আমি যাব না, তুমি একা চলে যাও। তোসিবা, ঠিক আছে তাহলে থাকেন, পরে ঠেলা সামলিয়েন কেমন। এই বলে তোসিবা যেতে ছিল, আমি তোসিবার হাত ধরে বলি, আমি, কোথায় যাচ্ছ? আমি তো মজা করে বলছি, এখনই রেডি হয়ে আসতেছি। তোসিবা, আমার হাত ধরেছেন কেন? ছাড়েন হাত। আমি হাতটা ছেড়ে দিয়েছি। এরপর নিজেকে কন্ট্রোল করে রাখবেন, আর ভালো ছেলের মতো তাড়াতাড়ি করে রেডি হয়ে নেন। আজ থেকে আপনার মুভি দেখা শুরু। আমি, মানে কিসের মুভি? তোসিবা, বলে দিলে তো মুভি দেখতে চাইবেন না। তাড়াতাড়ি নিচে আসেন, আর 20 মিনিটের বেশি সময় হলে খেলার জন্য তৈরি থাকেন। আমি, তুমি যাও, আমি আসতেছি। রেডি হয়ে নিচে গেছি, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আব্বু, সৌরভ সাবধানে থাকিস আর নিজের যত্ন নিস কেমন? আমি, আরে এমন ভাবে বলছেন মনে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে যাচ্ছি। আব্বু, হ্যাঁ তুই তো ঘর জামাই থাকবি, তার জন্যই তো তোসিবাকে তোর সাথে বিয়ে দিয়েছে। আমি, মানে কি যাতা বলছিস আপু? আপু, হ্যাঁ ভাই, তার জন্য তোসিবাকে তোর সাথে বিয়ে দিয়েছে। আব্বু আম্মু তোমরা কিছু বলছো না কেন? আম্মু, তোসিবা তোর আব্বুর বসের মেয়ে। তোর চাকরির জন্য তোসিবার আব্বু 10 লাখ টাকা দিয়েছিল। তোসিবাকে বিয়ে করে ওদের বাড়িতে ঘর জামাই থাকতে হবে, সেই চুক্তির ভিত্তিতে টাকাটা দিয়েছে। তোকে কথাটা বলেনি, কারণ তুই সব জেনে যদি বিয়েতে রাজি না হস, তাই সবটা লুকিয়ে রাখা হয়েছে তোর কাছ থেকে। আমি, তাই তো বলি সবাই তোসিবার পক্ষে কথা বলে কেন? আচ্ছা, যদি 10 লাখ টাকা দিয়ে দেয় তাহলে কি তোসিবা আমাদের বাড়িতে থাকবে? আব্বু, না তেমন কোনো সুযোগ নেই, তবে তোসিবা যদি ইচ্ছে করে তোর সাথে আমাদের বাড়িতে থাকে তাহলে থাকতে পারবি। এখন কথা কম বলে যা, আমি আর তোর মা কিছুদিন পর পর তোকে গিয়ে দেখে আসবো কেমন? আমি, জেনে বুঝে আমার সাথে এমন একটা কাজ করলেন, এই জন্য তো বলি হঠাৎ করে সবাই আমাকে এতটা ভালোবাসতে আরম্ভ করছে কেন? আচ্ছা তাহলে আপনাদেরকে দেখাশোনা করবে? আব্বু, তোর ভাবিয়ের ভাইয়া আছে তো, ওরা আজকে চলে আসবে বাড়িতে, আমাদের সাথে থাকবে এখন থেকে। আর তোর আপু তো আছেই আমাদের মাঝে মাঝে খোঁজ খবর নিবার জন্য। আচ্ছা যা, ভালো থাকিস। আর শোন, চুক্তিতে লেখা আছে তোসিবা চাইলে তোকে দিয়ে সব রকম কাজ করাতে পারবে, কিন্তু তুই কোনো কিছুই করাতে পারবি না। তোসিবা, আপনার নেকামি শেষ হলে চলেন, আমার এসব একদম সহ্য হচ্ছে না। আব্বা আম্মা, তাহলে আসি, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুখে থাকি। আব্বা। আমি, ঠিক আছে, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। চাচা শ্বশুরের সাথে আমরা দুজনে গাড়িতে বসেছি। আমি মন খারাপ করে বসে আছি। ঘন্টা খানেকের মধ্যে তোসিবাদের বাড়িতে চলে এসেছি। গাড়ি থেকে নেমে দুজনে বাড়ির ভিতরে ঢুকেছি। শ্বশুর, সৌরভ কেমন আছো? তোমার বাবা মা সবাই ভালো আছে? আমি, হ্যাঁ ভালো আছে। বসে ওনাদের সাথে কথা বিনিময় করে নিলাম। শাশুড়ি, তোসিবা সৌরভকে তোর রুমে নিয়ে যা। তোসিবা উঠে ওর রুমে যাচ্ছে, আমি পিছু পিছু যাচ্ছি। রুমে ঢুকতেই তোসিবা বলে, তোসিবা, শুনে নেন, এখন থেকে আপনি তাই করবেন, আমি যা করতে বলবো। রাত 10টার আগে বাসায় চলে আসবেন, আর রাতে ফ্লোরে ঘুমাবেন, আর আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি, ঠিক আছে তাই হবে। তুলসিবা, আর আব্বু আম্মুর সামনে আমার সাথে খারাপ আচরণ করবেন। আমি, কিন্তু কেন? তুলসিবা, বলছি না প্রশ্ন করে চলবে না, তা বলি কারণ ওদের চোখে আপনাকে আমি খারাপ ছেলে হিসেবে তৈরি করব। আপনি কি ভাবছেন আমি আপনার সাথে সংসার করব, আপনাকে ডিভোর্স দিয়ে আমার জানুকে বিয়ে করব? এখন থেকে খেলা শুরু। এই কথাগুলি বলে তুলসিবা চলে যাচ্ছে, আর আমি পা বাড়িয়েছি, আমার পায়ের সাথে তুলসিবার পা লেগে পড়ে যাচ্ছে। আমি ধরে নিয়েছি। আমি, সাবধানে মিস তুলসিবা, পড়ে যাবে তো। তুমি আমাকে যতটা বোকা ভাবছো আমি এতটা বোকা নই। তবে আমি তোমাকে বলে দেয়, তুমি আমাকে কি কষ্ট দিবে? দাও, মাত্র 1 বছর তোমার যন্ত্রণাগুলি সহ্য করবো, তারপর কি করবে মিস তুসিবা ইসলাম? মিস তুসিবা ইসলাম, এমন না হয়ে যায় তুমি আমাকে ভালোবাসতে শুরু করো আর আমি তোমার কাছ থেকে চলে যাই দূরে, অনেক দূরে। আমি কথাগুলি বলে রুম থেকে বেরিয়ে এসেছি, আর তুসিবা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে।
চুক্তি অনুযায়ী আমি শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকবো। তবে আমি ঘর জামাই থাকতে একদম রাজি নয়। যেই করে হোক বউকে বুঝিয়ে রাজি করিয়ে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। কিন্তু আমার বউ যে ঘাড় তেরা। জানি কাজটা কঠিন হবে, কিন্তু আমার পক্ষে তা সম্ভব করতে হবে। নিচে বসে মোবাইলে মেসেজিং করছি, হঠাৎ খেয়াল করলাম আমার পেছনে দাঁড়িয়ে কেউ আমার মেসেজিং দেখছে। তাকিয়ে দেখি আমার শ্বশুর আব্বা দাঁড়িয়ে আছে। মোবাইলটা পকেটে ঢুকাবো, তখনই শ্বশুর আব্বা হাত ধরে বলে, শ্বশুর, জামাই বাবাজি কার সাথে এমন রোমান্টিক মেসেজিং করতেছ? আমি কিছুটা তুতলাতে তুতলাতে বলতেছি, কোথায় কার সাথে মেসেজিং করছি? আমি তো আমার দোস্তের সাথে মেসেজিং করছি। শ্বশুর, আমাকে বোকা পাইছো? বাবাজি দোস্তের সাথে এমন রোমান্টিক মেসেজিং করে কেউ? দেখি তোমার মোবাইলটা দাও তো দেখি তোমার কেমন দোস্ত। আমি আব্বাজান কি বলছেন? আপনি আমাকে অবিশ্বাস করছেন? নেন মোবাইল হাতে দিয়ে সোজা হাঁটা দিয়েছি রুমের দিকে। শ্বশুর আমার মোবাইল হাতে পেয়ে খুঁটে খুঁটে সব দেখছে। আমি রুমে এসেছি তখনই দেখি তোসিবা কি যেন খুঁজতেছে। আমি নিজে থেকে জিজ্ঞেস করেছি, তোসিবা কিছু খুঁজতেছ? তোসিবা, না। আমি ঠিক আছে, তাহলে আমি বের হব, আমার একটু কাজ আছে, এলাকায় একটু ভালো করে ঘুরে আসি, কেমন? তোসিবা, শোনেন, আপনি কি আমার মোবাইলটা দেখছেন? আমি না তো, মনে হয় তোমার আব্বুর হাতে তোমার মোবাইলের মতো একটা মোবাইল দেখেছি। তখনই তোসিবা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তোসিবা, আব্বুর হাতে আমার মোবাইল গেল কি করে? আমি তোমার আব্বুকে জিজ্ঞেস করো, তাহলে জানতে পারবে। আচ্ছা, আমি একটু বের হলাম, তখনই শ্বশুর আব্বা দরজার সামনে এসে কন করতেছে। শ্বশুর, মা তোসিবা রুমে আছিস, একটু বের হবি মা? আমি আর তোসিবা দুজনে বের হয়েছি। তোসিবা, জি আব্বু বলেন, কি হয়েছে? তোসিবার দিকে মোবাইলটা স্ক্রিনের কিছু মেসেজ দেখিয়ে বলে, শ্বশুর, দেখ তো তোর জামাই মোবাইলে কার সাথে এত রোমান্টিক মেসেজ করছে। আমি আব্বাজান, মোবাইলটা তো আপনার মেয়ের, আমার মোবাইল তো আমার সাথেই আছে, দেখেন এটা আমার মোবাইল। তখনই শ্বশুর আব্বা মোবাইলটাকে ভালো করে দেখে বলে, শ্বশুর, তোসিবা তোর মোবাইল এইটা? তোসিবা কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আজ থেকে তোর মোবাইল ব্যবহার করা বন্ধ। বাবা জামাই, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। তোসিবা, তোমাকে বলি, তুমি এখন সবকিছু বাদ দিয়ে সৌরভকে ভালোবেসে সংসার করবে বলে দিলাম। শ্বশুর আব্বা তোসিবাকে আরো কিছু বকাঝকা করতেছে। আমি আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তোসিবাকে সবকিছু বুঝিয়ে দিব। তখন শ্বশুর আব্বা চলে গেছে। তখনই তোসিবা আমার গায়ে ধরে বলে, তোসিবা, ওই তোকে না বলছি আমার বাবা মায়ের সামনে আমার সাথে খারাপ আচরণ করবি? আর তুই আমার মোবাইল আব্বার কাছে দিয়েছিস কেন? আমি আপনি থেকে সোজা তুই ভালো বলছো, অন্তত তুমি বলতে পারতে। আর তুমি কি ভাবছো তুমি যা বলবে আমি তাই করবো জীবনে? না, আমি আমার মতো করে চলবো, কিন্তু তুমি চলবে আমি যেভাবে বলবো সেইভাবে। আর তোমার মন জয় করাটা আমার ঝুঁকির ব্যাপার, কিন্তু আমি করবো না, তুমি নিজেই আমাকে পাওয়ার জন্য আকুল ব্যাকুল হয়ে পড়বে। তুলসিবা, তাই এতটা কনফিডেন্স ভালো? তাহলে আমিও কথা দিতেছি তোমাকে, আমি 1 বছরের মধ্যে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করবো, আমার জীবন থেকে ছুড়ে ফেলে দিব। আর তোমাকে জেল হাজতের মশার কামড় খাওয়াই ছাড়বো। আমি ঠিক আছে, দেখা যাবে কে জিতে, তবে তুমি হারলে তোমার কপালে অনেক দুঃখ আছে। তোমাকে আমি আমাদের বাড়িতে নিয়ে সব কাজ করাবো, কাপড় ধোয়া থেকে রান্না বান্না, এমনকি ফ্লোর পর্যন্ত পরিষ্কার করাবো, ঠিক কাজের মেয়ের মতো করে রাখবো তোমাকে। তুলসিবা, তুমি হারলে তোমাকে জেল হাজতে একদম নোংরা জায়গায় রাখতে বলবো, ঠিক প্রস্রাবের জায়গার সাথে, যাতে করে সব বাজে ডেঙ্গু মশাগুলি তোমাকে কামড়িয়ে কামড়িয়ে খায়। আর দুর্গন্ধে তোমার পেট খারাপ হয় নাকি সারাক্ষণ দুর্গন্ধ লেগে থাকে? আমি ঠিক আছে, সময় হলে দেখা যাবে, এখন আমি বের হলাম, এলাকাটা একটু ঘুরে আসি। আমি বেরিয়ে আসতেছি, তখনই আমার শার্টের বোতামের সাথে তোসিবার গলার হার লেগে আছে, আর তোসিবা আমার দিকে, আমি তোসিবার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ দুইটি চোখ অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু দুজনের চোখের ভাষা বোঝার দুজনের সময় নেই। তোসিবা, তুমি ইচ্ছে করে আমার চেইনের সাথে তোমার বোতাম লাগিয়ে দিয়েছো? আমি আমার তো মনে হচ্ছে তুমি নিজেই কথার ফাঁকে লাগিয়ে দিয়েছো, এখন আমাকে বলছো? তোসিবা, আমার ভয় গেছে, তোমার শার্টের বোতামে চেইন লাগিয়ে রাখতাম। দেখি সরো, তোমার মুখ দেখতে আমার ঘৃণা করে, যাও, তুমি কোথায় যাবে? আমি হ্যাঁ যাচ্ছি, তোমাকে দেখলে আমার ঘৃণা হয়, কথাটা বলে বেরিয়ে এসেছি বাড়ি থেকে রাস্তায়।
একা একা হাঁটতেছি, নতুন জায়গা, নতুন পরিবেশ, ভালোই লাগছে এলাকাটা। কিছুটা একা একা হেঁটে ঘুরে ঘুরে দেখলাম বিয়ের জন্য 7 দিনের ছুটি নিয়েছি অফিস থেকে, কাল থেকে অফিসে যেতে হবে। ঘন্টা খানেক ঘুরে সন্ধ্যায় বাসায় গেলাম, দেখি শ্বশুর শাশুড়ি দুজনে নিচে বসে আছে। আমি সালাম দিয়েছি, ওনারা উত্তর নিয়েছেন। শ্বশুর: বাবা সৌরভ, কোথায় গেছিলে? আমি: এই তো আপনাদের এলাকাটা একটু ঘুরে আসলাম। শাশুড়ি: সৌরভ, তুমি কোথাও ঘুরতে গেলে সাথে তোসিবাকে নিয়ে যাবে, কারণ সবাই তোমাকে চেনার দরকার, তুমি যে তোসিবার বর। আমি: ঠিক আছে আম্মা জান, তাই করবো। তখন চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি এসেছে। ওনাদের একটা মেয়ে আছে, নাম রিপা, দেখতে নাকি অনেক সুন্দর নাকি, তবে আমি দেখিনি। রিপার এখন পরীক্ষা চলতেছে। চাচা শ্বশুর: ভাইজান, রিপার তো পরীক্ষা শেষ, ওর জন্য ভালো দেখে একটা পাত্র খুঁজে নিন। আগামীকাল রিপা আমাদের বাড়িতে আসবে। ওনারা কথা বলছে, আমি রুমে চলে আসতেছি। শ্বশুর: হ্যাঁ, তবে রিপা আসুক, তারপর ওকে জিজ্ঞেস করে করতে হবে ওর পছন্দের কেউ আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা বিয়ের জন্য ছেলে খুঁজবো। তোসিবাকে আমরা জিজ্ঞেস না করে ভুল করেছি। তোসিবা একটা ছেলেকে ভালোবাসে, এখনো সৌরভকে বর হিসেবে মেনে নিতে পারছে না। কথাটা শুনে আমি সিঁড়িতে দাঁড়িয়ে গেছি, তার মানে তোসিবা তার অমতে বিয়ে দিয়েছে। না, ওনারা তোসিবার সাথে অন্যায় করেছে। রুমে গিয়ে দেখি রুমটা ফাঁকা, তোসিবা গেল কোথায়? দূর, যেখানে খুশি সেখানে যাক, আমার কি বলে শুয়ে পড়েছি। কিছুক্ষণ পর মহারানী এসে বলছে: তোসিবা, তোমাকে আম্মু ডাকছে খাবার খেতে। আমি: ঠিক আছে, চলো যাই। তোসিবা: খাবার টেবিলে সবার সামনে আমার সাথে খারাপ ব্যবহার করবে কিন্তু। আমি: তোমার কথা আমি শুনতে যাব কেন? তোসিবা: না শুনলে ঘুমের মাঝে গলা টিপে মেরে ফেলবো। তখন বুঝবে কেমন মজা, এখন আসো কথা কম বলে। তোসিবা আমি দুজনে নিচে গেলাম। খাবার টেবিলে বসেছি, সাথে সবাই বসেছে। খাবার খেতেছি, আমি পানির মগটা ধরবো, তখনই তোসিবা ইচ্ছে করে আমার হাতের সাথে ধাক্কা দিয়েছে আর মগটার সব পানি টেবিলে পড়ে গেছে। আমি: সরি, আমি বুঝতে পারিনি। তোসিবা: তুমি ইচ্ছে করে পানিটা ফেলেছো, এখন বলতেছো বুঝতে পারোনি? আমি: তোসিবা, তুমি কি বলছো? তোসিবা: আব্বু ওর রুমে আমাকে বলছে যে ঘর জামাই থাকবে না, যদি থাকে তাহলে অনেক খারাপ আচরণ করবে সবার সাথে। আর এখন বলছে খাবার টেবিলে এসে সব কিছুতে পানি ফেলে দিবে, তার প্রমাণ তো পেলেন এখনই। শ্বশুর: সৌরভ, তুমি কাজটা ঠিক করোনি, তোমার ঘর জামাই থাকতে হবে। চুক্তি অনুযায়ী তুমি তোসিবার মন জয় না করা পর্যন্ত ঘর জামাই থাকবে। এখন সবার খাবার নষ্ট করছো কেন, তার জন্য আর সারা রাত তুমি ছাদের উপর ঘুমাবে। আমি: কিন্তু। শ্বশুর: কোনো কিন্তু নেই, তোমাকে আমি ভালো মনে করেছি, কিন্তু তুমি তা নও। তোমার জন্য যদি আমার মেয়ে একটু চোখের পানি আসে তাহলে তোমাকে সবচেয়ে খারাপ অবস্থা করব। আমি: ঠিক আছে, তাই হবে বলে আমি রুমে চলে এসেছি। আমার পিছু পিছু তোসিবা এসেছে, এসে বলে: তোসিবা, কি বলেছিলাম মনে আছে তো, আমার সাথে পাঙ্গা নিতে এসেছো? যাও এখন গিয়ে ঠান্ডার মেঝে ছাদের উপর গিয়ে থাকো। আমি: সমস্যা নেই, সময় আমারও আসবে, তখন বুঝবে বলে ছাদে চলে এসেছি। আজকের রাতটা ছাদের উপর কাটিয়ে দিয়েছি, সারা রাত মশার কামড় আর ভয়ে ভয়ে শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। ছাদের দরজাটা খুলতে গেছি, দেখি বন্ধ, আর দরজাকে বন্ধ করেছে। তোসিবাকে ফোন করছি কিন্তু রিসিভ হচ্ছে না। বসে আছি, প্রায় ঘন্টা খানেক পর দরজাটা চাচা শ্বশুর এসে দরজা খুলে দিয়েছে। চাচা শ্বশুর: জামাই সৌরভ, কেমন মশাগুলার পেট ভরেছে আজকে তোমাকে পেয়ে। আমি: মনে হয় 1 বছর আর খাইতে হবে না। রাত দেখিয়ে রুমে দিকে এসেছি, রুম ফাঁকা, ঢুকে শাওয়ার নিতে চলে গেছি। 1 ঘন্টা যাবৎ শাওয়ার নিয়েছি। একদম ফ্রেশ হয়ে বের হয়েছি, তখনই তোসিবার সাথে সুন্দর দেখতে একটা মেয়ে এসেছে রুমে। তোসিবা: কেমন মশাগুলি তোমাকে খেলো বলে হাসি। আমি: মশাগুলি যেমন খেয়েছে তা জেনে তোমার কি? তুমি তো অনেক খুশি, তাই না? তোসিবা: হ্যাঁ, অনেক খুশি। এই হচ্ছে আমার চাচাতো বোন রিপা, আর রিপা তোর দুলাভাই আল মোহাম্মদ সৌরভ। আমি: হাই রিপা, কেমন আছো? রিপা: ভালো, আপনি মনে হয় ভালো নেই। আমি: হ্যাঁ ঠিক বলছো, তবে তুমি কিন্তু তোমার বোনের থেকে অনেক সুন্দর। তোসিবাকে রাগাবার জন্য বলছি। রিপা: ধন্যবাদ আপনাকে, তাহলে এখন আমি যাই, পরে কথা হবে। আমি: ঠিক আছে। রিপা চলে গেছে, তখনই তোসিবা বলে: তোসিবা, রিপা আমার থেকে সুন্দর দেখতে? আমি:
হ্যাঁ, তোমার থেকে অনেক সুন্দর। যদি তোমার আগে রিপাকে দেখতাম তাহলে রিপাকে বিয়ে করতাম। তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। দেখি সরো, আমি অফিসে যাব বলে সোজা বেরিয়ে এসেছি নিচে, দেখি রিপা একা বসে আছে। আমি বের হব তখনই রিপা বলে, রিপা ভাইয়া একটু দেখেন তো আমার চোখে কি একটা পড়ছে, আমার চোখ জ্বলতেছে। কাছে গিয়ে ওর চোখে ফু দিতেছি তখনই তুসিবা সিঁড়ি দিয়ে নামছে। আমি তুসিবাকে দেখে রিপাকে ছেড়ে চলে আসতেছি ঠিক তখনই। আমাকে রেখে এখন তুমি আমার ছোট বোনের দিকে নজর দিয়েছো? তাই তো বলি, আমাকে কেন তোমার ভালো লাগে না? আব্বু, আম্মু, চাচা, চাচি, তোমরা সবাই এসে দেখে যাও তোমাদের আদরের জামাই কি করছে। তুসিবা। তখনই তুসিবার ডাক শুনে বাসার সবাই নিচে এসে জড়ো হয়েছে। আমি, তুসিবা তোমার মাথায় সত্যি কোনো গন্ডগোল আছে নাকি? তুসিবা, ওই আমার মাথা ঠিক আছে, আপনি তো রিপার সাথে দাঁড়িয়ে ছিছি, আমার মুখে কথাটা বলতে লজ্জা করছে। আমি, চুপ থাকো, চোখ সবসময় সত্যিটা দেখে না। আমি তো রিপার চোখে ময়লা পড়ছে এইটা পরিষ্কার করতে হেল্প করছিলাম। আগে ভালো করে বুঝবে তারপর কথা বলবে। শ্বশুর, রিপা জামাই যা বলছে তা ঠিক বলছে? রিপা, হ্যাঁ দুলাভাইকে আমি বলছি চোখের ময়লাটা পরিষ্কার করে দিতে। শ্বশুর, জামাই বাবাজি তুমি কিছু মনে করো না। আসলে আমাদের বোঝা দরকার ছিল, তুমি অফিসে যাও। আমি, ঠিক আছে। আমি কোনো কথা না বাড়িয়ে সোজা বেরিয়ে আসলাম অফিসে যাব বলে। বাইক নিয়ে অফিসে এসেছি, সবার সাথে হাই হ্যালো বলে কাজে মন দিলাম। ছুটির পর কাজ করতে কিছুটা বিরক্তি লাগে। আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে এলাম অফিস থেকে। বাইক নিয়ে আসতেছি তখনই খেয়াল করেছি তুসিবা দাঁড়িয়ে কথা বলছে কিছু ছেলে মেয়েদের সাথে। আমি ইচ্ছে করে এগিয়ে গিয়ে গেছি তুসিবার সামনে। আমাকে তুসিবা দেখে না চেনার বান করে ওদের সাথে কথা বলছে। আমি নিজে থেকেই তুসিবাকে বলি, তুসিবা তুমি বাসায় যাবে, চলে আমিও বাসায় যাচ্ছি। তুসিবা, কে আপনি? আপনার সাথে আমি বাসায় যাব কেন? আমি, মানে আমি তো তোমার হাজবেন্ড, তুমি আমাকে চিনতে পারছো না? তখনই ওর সাথে দাঁড়িয়ে থাকা সবাই বলতেছে, মানে তুসিবার বিয়ে হয়েছে? বাহ তুসিবা, তুই আমাদের জানাসনি যে তোর বিয়ে হয়ে গেছে। তুসিবা, আরে তোরা কি রে? এই কে আপনি, আমাকে বউ বলছেন কেন? আপনাকে তো আমি চিনি না। আমি, এখনই চিনাচ্ছি। পকেট থেকে মোবাইল বের করে আমাদের বিয়ের ছবিগুলি সবাইকে দেখাতে লাগলাম। তুসিবা রেগে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ছি ছি তুসিবা, তুই এমন, নিজের বিয়ে হয়েছে তুই বলতে চাসনি? তোর বোরটা তো খুব ভালো, ওর মতো একটা ছেলেকে তুই বর হিসেবে পরিচয় দিতে রাজি হচ্ছিস না? তুসিবা, হ্যাঁ খালি চেহারাটা আছে আর কিছুই নেই। আমার আব্বুর কাছ থেকে টাকা নিয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। নিজের যোগ্যতা বলতে কিছুই নেই, যা কিছু দেখছিস সব আমার বাবার টাকায় কেনা। আমি, তোমাকে বিয়ে করার জন্য আমি কিছুই নেইনি, বরং তোমার বাবা চালাকি করে আমার বাবাকে টাকা দিয়েছে যাতে করে তোমার মতো একটা পেতনিকে আমার ঘাড়ে চাপাতে পারে। তোমার ভাগ্য ভালো, আমার মতো সুন্দর দেখতে একটা বর পেয়েছো। তুসিবা, তোমার সাথে রাস্তায় ঝগড়া করবো না, আজকে বাড়িতে এসো, আমাকে অপমান করার শাস্তি তুমি পাবে। আমি, ঠিক আছে এখন আসো, আমি বাড়িতে যাব, তোমাকে আমি নিয়ে যাই। তুসিবা, তোমার সাথে আমি যাব ভাবলে কি করে? আমি, তুমি তো যাবেই বলে আমি তুসিবার হাত ধরেছি, তখনই তুসিবা হাত ছাড়িয়ে নিতে চাইছে কিন্তু পারছে না। তুসিবা, কি হচ্ছে, হাতটা ছাড়বে নাকি থাপ্পড় খাবে? আমি, তোমার হাত আমার গাল শুধুমাত্র আদর করার জন্য উঠবে। থাপ্পড় দেওয়ার জন্য কোনোদিন উঠে তাহলে তুমি নিজেই বুঝাবে। অনেক ঝগড়া হয়েছে, রাস্তায় মানুষজন সবাই তাকিয়ে আছে। তখনই তুসিবা আমার দিকে রাগি চোখে তাকিয়ে গিয়ে বাইকে বসেছে। তুসিবা, বাইকে যদি একটা ব্রেক মারো রাস্তায় তাহলে তোমার খবর আছে। আমি, তুমি কি করবে আমার জানা আছে, এখন চুপ করে বসো। তুসিবা বসে আছে, আমি বাইক চালাচ্ছি, আজকে একটু বেশি ভালো লাগছে, তুসিবাকে আমার প্রেমে ফেলতে হবে। বাড়ির সামনে চলে আসি, তুসিবা নামো। তুসিবা, ধন্যবাদ আমাকে বাড়িতে আনার জন্য, তবে আজকে তোমার কপালে খারাপই আছে। এসো সোনা, বাসার ভিতরে এসো, আজকে তোমাকে আমি অনেক আদর যত্ন করব। আমি, ওমা তাই ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি একটু আসতেছি। তুসিবা ভিতরে চলে গেছে। আমি বাইকটা রেখে ভিতরে ঢুকে দেখি তুসিবা কান্না করছে আর সবাইকে বানিয়ে বানিয়ে বলছে, তুসিবা
তোমাদের জামাই আমার সাথে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছে, আমাকে সবার সামনে অনেক অপমান করছে। আমাকে নাকি জোর করে ওর সাথে বিয়ে দিয়েছেন আর ওকে সব বানিয়ে বলছে। আমি তো তুসিবার দিকে তাকিয়ে আছি। আমি ওর মতো ফালতু ছেলের সাথে সংসার করব না, আমি ওকে ডিভোর্স দিব। শ্বশুর, মাত্র 1 মাসের কম সময়ে ডিভোর্স দিবি মানে? সৌরভ, তুমি তুসিবাকে ডিভোর্স দিবে? আমি বিয়ে করেছি কি ডিভোর্স দেওয়ার জন্য নাকি? তুলসীবা, আব্বু চুক্তি অনুযায়ী আপনি ওকে জেলের ভাত খাওয়াবেন। আমি ওকে ডিভোর্স দিব, আমাকে আমার বান্ধবীদের সামনে অপমান করছে। যদি ওর সাথে আমাকে সংসার করতে বলেন তাহলে আমি নিজের জীবন নিজেই দিয়ে দিব বলে টেবিলে পড়ে থাকা চাকুটা হাতে নিয়ে ওর গলা ধরেছে। আমি তুলসীবা, থামো, আমি রাজি আছি তোমাকে ডিভোর্স দিতে, প্লিজ চাকুটা সরাও, পাগলামি বন্ধ করো। তুলসীবা, তাহলে কাল সকালে তুমি ডিভোর্স দিবে আমাকে আর চুক্তি অনুযায়ী তুমি আমার সবকিছু মেনে নিবে? আমি ঠিক আছে, তাই হবে। তখনই চাকুটা নামিয়েছে। তুলসীবা, তুমি এখনই আমার সামনে থেকে চলে যাবে আর কাল সকালে উকিলের কাছে এসে নিজেকে আত্মসমর্পণ করবে? আমি ঠিক আছে, তাই হবে বলে আমি রুমে গিয়ে আমার কাপড় আর ব্যাগ গুছিয়ে নিয়েছি। আমি বেরিয়ে আসতেছি তখনই। কাল তাহলে তুমি জেলে যাচ্ছ? বলেছিলাম তোমাকে জেলের ভাত আর মশার কামড় খেয়ে ছাড়বো। তবে তোমাকে একটা শর্তে জেল থেকে মুক্তি দিতে পারি। তুলসীবা, আমি আমি জেলে যাব, তা তোমার কোনো শর্তে রাজি হব না। তবে তুমি আজকের দিনটার জন্য অনেক আফসোস করবে। তুলসীবা, কে আফসোস করবে? আমি? আরে তোমার মতো ছেলের জন্য আমি আফসোস করব? বরং তুমি আমার জন্য পাগল হয়ে আছো। কাল থেকে তোমার কষ্টের দিন শুরু হচ্ছে, আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হবে। আমি হ্যাঁ, তোমার ইচ্ছে পূরণ হবে কিনা সেটা সময় বলে দিবে। এখন আমি যাই, এর কোনো দিন এই বাড়িতে আসবো না, হয়তো তোমার সাথে আমার দেখা নাও হতে পারে। ভালো থেকো, আমি গেলাম। তুলসীবা, কালকে দেখা হবে, কারণ তোমাকে জেলে পাঠাতে হবে তো আমার। আমি ভালো, আগামীকাল বলা যাবে, এখন যাই। ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে এসেছি, নিচে দেখি সবাই বসে আছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাড়িতে। কলিং বেল বাজাতে আম্মু এসে দরজা খুলে দিয়ে বলে, আম্মু, সৌরভ তুই হাতে ব্যাগ। তখনই আব্বা আর বড় ভাই ভাবি এসেছে। আমি হ্যাঁ এসেছি। তারপর তুসিবার সাথে যা হয়েছে সবার কাছে বললাম। সবাই সবকিছু শুনেছে। আমি মন খারাপ করে রুমে এসেছি। ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে নিয়েছি। কিছুক্ষণ পর ভাবি এসে আমার হাতে একটা চেক দিয়ে বলে, ভাবি, সৌরভ নাও কাল সকালে তুসিবার আব্বাকে চেকটা দিয়ে চুক্তির কাগজগুলি নিয়ে নিবে আর তুসিবাকে ডিভোর্স দিয়ে চলে আসবে। আমি কিন্তু ভাবি, তোমার জমানো টাকা কেন আমাকে দিবে? ভাবি, আমার টাকা তো কি হয়েছে? যদি আমার ছোট ভাই এমন সমস্যা পড়তো তাহলে কি আমি চেয়ে চেয়ে দেখতাম? আমি ভাবি, তোমাকে ধন্যবাদ। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে চলে গেছে। আমি তুসিবার মোবাইলে কিছু ইমোজি মেসেজ করে মোবাইল বন্ধ করে ঘুমিয়ে গেছি। সকাল 9টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবি আব্বা সহ আমরা উকিলের কাছে গেছি। দেখি তুসিবার আব্বা, আম্মা আর তুসিবা বসে আছে। আমাকে দেখে উঠে বসেছে। আমি কাছে গিয়ে তুসিবার আব্বাকে চেক দিয়ে বলি, নেন আপনার দেওয়ার টাকা আর আমার চুক্তির কাগজ দেন। শ্বশুর, কিন্তু টাকা দিলে তো হবে না। তুসিবা যদি চাই তোমাকে জেলে পাঠাতে পারবে। আব্বা, চুক্তির শেষ পাতায় ছোট করে লেখা আছে যদি একসাথে সব টাকা দেয় তাহলে সৌরভ তুসিবার কোনো কিছুই শুনতে বাধ্য নয়। শ্বশুর, জসিম, তুমি চাচ্ছ বিয়েটা ভেঙে যাক? আব্বা, আপনার মেয়ে আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছে আর কালকে আপনার মেয়ে আমার ছেলেকে কি সব ব্যবহার করছে। আপনি আপনার মেয়েকে তো কিছুই বলেন নাই, তাই আমি চাই আমার ছেলে সুন্দর করে জীবন যাপন করুক। তুলসীবা, মানে আমাকে ডিভোর্স দিলে জেলে যাবে না? তাহলে আমি ডিভোর্স দিব না। আমি তুমি না চাইলেও এখন আমি ডিভোর্স দিব। উকিল সাহেব, আপনি সবকিছু রেডি করেন, আজকে আপদ বিদায় করে দিব। তুলসীবা, ওই তুই আপদ কাকে বলছিস? তবে বলে আমার দিকে এগিয়ে এসে আমাকে থাপ্পড় দিতেছিল। আমি হাত ধরে নিয়েছি। আমি তোমার এত বড় সাহস আমাকে থাপ্পড় দিতে আসো বলে ওর হাত জোরে মুচড় দিয়েছি আর ব্যথা পেয়েছে। তুলসীবাই চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে কান্না করে দিবে। আমি হাতটা ছেড়ে দিয়েছি। শ্বশুর, তুলসীবা, তুই কি সৌরভকে ডিভোর্স দিবি এখন? তুলসীবা, না। আমি যদি ডিভোর্স না দাও তাহলে আমার সাথে আমাদের বাড়িতে থাকতে হবে। আমি যা বলবো তাই করতে হবে। রাজি থাকলে ডিভোর্স হবে, না না হলে আমি ডিভোর্স দিয়ে দিব।
তুলসিবা, তোমার কোনো শর্তে আমি রাজি নয়, আমাকে পারলে তুমি ডিভোর্স দিয়ে দাও। আব্বু আমি গেলাম, আর মিস্টার সৌরভ তোমাকে এর মাসুল দিতে হবে আমাকে অপমান করার জন্য। কথাগুলি বলে তুলসিবা বেরিয়ে গেছে। শ্বশুর, বাবা সৌরভ প্লিজ তুমি একটু তুলসিবাকে বোঝার চেষ্টা করো। তুলসিবা একটু রাগী, তবে অনেক ভালো মেয়ে। আমি কিছু করতে পারবো না। আচ্ছা উকিল সাহেব, যদি আমি কাবিনের সব টাকা দিয়ে ওকে ডিভোর্স পেপার পাঠাই তাহলে কি আমার কোনো সমস্যা হবে? উকিল, হ্যাঁ, যদি মেয়ে নারী নির্যাতন মামলা করে তাহলে কিছুটা ঝামেলা হবে। আর কাবিনের টাকা তো অনেক এখন আছে কি আপনার কাছে? আমি, না এখন তো এত টাকা আমার কাছে নেই, তবে মাস দুয়েকের মাঝে জোগাড় করে নিব। উকিল, তাহলে 2 মাস পরে দেখা করেন কেমন? আমি, আচ্ছা। আব্বা, নেন স্যার আপনার টাকা আর দেন চুক্তির কাগজগুলি। শ্বশুর, জসিম তুমি একদিন আমার কাছে কথা দিয়েছিলে আমার মেয়েকে তোমার ছেলের বউ হিসেবে অনেক সুখে রাখবে, কিন্তু কি হলো? তবে আমার মেয়ে যদি কোনো রকম কষ্ট পায় তাহলে তোমাকে আর তোমার ছেলেকে জেলের ভাত খাইয়ে আমি ছাড়বো। আব্বা, সেইটা সময় হলে দেখা যাবে। চেকটা দিয়ে কাগজগুলি নিয়ে বেরিয়ে পড়েছি। আমি, আব্বা আপনারা বাসায় যান, আমি আসতেছি। ভাবি, কোথায় যাবে তুমি? আমি, একটু কাজ আছে, তোমরা যাও, আমি আসতেছি। ওনাদের বিদায় করে দিয়ে আমি অফিসে গেলাম দুপুরের দিকে। অফিসে ঢুকতেই ইরা ম্যাম এসেছে। ইরা, সৌরভ তোমার নাকি ডিভোর্স হয়ে গেছে তোমার স্ত্রীর সাথে? আমি, না এখনো হয়নি, তবে মনে হয় হবে খুব তাড়াতাড়ি। আমার কিছু কাজ আছে, কাজগুলি করতে হবে, পরে কথা হবে। কাজগুলি করতেছি নিজের মতো করে, কাজ করতে করতে কখন যে রাত 8টা বেজে গেছে বলতে পারবো না। ইরা, সৌরভ রাত হয়ে গেছে, বাসায় যাবে না? আমি, যাব, কিছু কাজ বাকি আছে, শেষ করে নেই কেমন? ইরা, না অনেক হয়েছে কাজ, এখন চলো তোমাকে নিয়ে আজকে ক্লাবে যাব, আমার কাজিন বাড়তি থ্রু করেছে। আমি, না আমি ক্লাবে যেতে পারবো না, আমার কাছে খারাপ লাগে। তখনই ইরা আমার হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়েছে। ইরা, আমার বোরিং লাগবে তাই তোমাকে সাথে নিয়ে যেতেছি। আর পার্টিতে গিয়ে একটু মৌজ মাস্তি করবে, দেখবে অনেক ভালো লাগবে। আমি চুপ করে বসে আছি, ইরা ড্রাইভিং করে নিয়ে এসেছে। গাড়ি থেকে নেমেছি, তখনই ইরা আমার বাম হাত জড়িয়ে ধরে বলে, সৌরভ চলো ভিতরে যাওয়া যায়। আমি, হাতটা ছাড়েন, কেউ দেখলে কি বলবে? ইরা, যা বলার বলবে, এতে আমার কিছু যায় আসে না। দুজনে ভিতরে ঢুকেছি, আমাকে ইরা ম্যাম ওর কাজিনের সাথে অফিস কলিগ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। সবাই অনেক আনন্দ করছে আর নানান রকম ড্রিঙ্কস করছে, আমি শুধু দেখতেছি। তখনই খেয়াল করেছি তুসিবা একটা ছেলের সাথে তর্ক করতেছে। আমি একটু এগিয়ে গেছি, তখনই তুসিবা ওই ছেলেটাকে বলতেছে, তুসিবা, সুন্দর মেয়ে দেখলে টাচ করতে মন চাই? ছেলে, আপনাকে আমি টাচ করিনি, আর এইটা ক্লাব, এখানে মেয়েরা আসে তো টাচ খাওয়ার জন্য। তোমাকে দেখে মনে হচ্ছে একটু কম টাচ খেয়েছো, এই রাফিয়া ওনাকে একটু টাচ করে দে। তুসিবা, তোর এত বড় সাহস বলে ছেলেটাকে একটা থাপ্পড় দিয়েছে। তখনই ছেলেটা তুসিবার হাত ধরে নিয়েছে। হাতটা ছাড় বলছি, তা না হলে ভালো হবে না কিন্তু। ছেলে, কেন কি করবে গু বলে তুসিবাকে কাছে নিয়ে যেতেছিল, তখনই আমি পেছনে থেকে তুসিবার আরেকটা হাত ধরেছি। তুসিবা আমার দিকে তাকিয়ে আছে, তখনই ছেলেটা বলে, ওই তুই কে, ছাড় বলছি ওকে। আমি, আমাকে না চিনলে ভালো, তবে ওর হাতটা ছেড়ে দিলে ভালো হবে। ছেলে, যদি না ছাড়ি তাহলে কি করবি? আমি, কি আর করবো, জোর করে ছাড়িয়ে নিব বলে তুসিবাকে জোরে টান দিয়ে আমার কাছে নিয়ে এসেছি। তখনই ছেলেটা আমার প্লার ধরেছে। ওর সাথে ছোট বড় একটু হাতাহাতি হয়ে গেছে। এক প্রকার ঝগড়া তৈরি হয়ে গেছে। ও গ্লাস ভেঙে আমাকে আঘাত করতেছিল, আমি সরে গেছি, আর তুসিবার হাতের উপরে লেগে কেটে গেছে। তা দেখে ছেলেগুলি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। তুসিবার রক্ত দেখে অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা হয়েছে। রুমাল দিয়ে ওর হাতটা বেঁধে সোজা হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে। তুসিবা আমার দিকে তাকিয়ে আছে, আমি কিছুই বলছি না। ডাক্তার কিছু মেডিসিন লিখে দিচ্ছে, আমি মেডিসিনগুলি কিনে এনেছি। আচ্ছা ডাক্তার, ওকে কি বাসায় নিতে পারবো? ডাক্তার, হ্যাঁ নিতে পারবেন, আর 5 দিন পর এসে ড্রেসিং করিয়ে নেবেন কেমন? আমি, ওকে। তুসিবা আসো। তুসিবা চুপ করে আছে। হাসপাতাল থেকে বেরিয়ে এসেছি। তুসিবা তোমাকে একটা রিক্সা করে দেয়, তুমি বাসায় চলে যাও। আমার জন্য ইরা মেম ক্লাবে অপেক্ষা করবে, ওনাকে নিয়ে যেতে হবে।
তুলসিবা, এত রাতে আমি একা একা বাসায় যাব, আমার অনেক ভয় করছে। প্লিজ তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসো। আমি কিন্তু ইরা ম্যাম আমার জন্য অপেক্ষা করবে। আর ওনার সাথে আমি ক্লাবে গেছিলাম, তুমি যার সাথে এসেছো তাকে ফোন করো, সে এসে তোমাকে নিয়ে যাবে। তুলসিবা, আমি যার সাথে এসেছি সে অনেক আগে চলে গেছে। তুমি আমাকে বাসায় দিয়ে আসো প্লিজ। আমি, যদি ইরা রাজি হয় তাহলে দিয়ে আসবো। ইরাকে ফোন করেছি, সে বলছে ওর কাজিনের সাথে বাসায় চলে গেছে, কিন্তু তুলসিবাকে বুঝতে দেওয়া যাবে না, তাই ফোনে উল্টা পাল্টা বলতেছি। তুলসিবাকে শুনিয়ে শুনিয়ে অনেক সুন্দর আর গুছিয়ে কথা বলতেছি, আরো কিছু রোমান্টিক কথাবার্তা বলছি। ইরা অনুমতি দিয়েছে, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তুলসিবা, ইরাকে তো মেম বলতে এখন শুধু ইরা বলো কেন? আমি, ইচ্ছে হয়েছে তাই। তুমি দাঁড়াও, আমি সিএনজি ব্যাগ দিতেছি। একটা সিএনজি এনেছি, দুজনে বসেছি, 30 মিনিট সময় লাগছে তুলসিবাদের বাড়িতে আসতে। দুজনে নেমেছি। আচ্ছা তুলসিবা, তুমি বাসার ভিতরে যাও, আমি এই সিএনজি করে বাড়িতে চলে যাব। তুলসিবা, এত রাতে বাড়িতে যেতে হবে না, তুমি আজকে আমার সাথে আমাদের বাড়িতে থেকে যাও। আমি, ধন্যবাদ, তবে তোমার সাথে তোমাদের বাড়িতে জীবনেও থাকবো না। আর আমার মতো একটা ছেলেকে তোমাদের বাড়িতে নিবে কেন? তুমি যাও, আমি বাড়িতে চলে যাব। আমি চলে আসছি তখনই তুলসিবা আমার হাতটা টান দিয়ে ধরে বলে, তুলসিবা, বলছি তো এত রাতে যাওয়ার কোনো দরকার নেই। এসো, আজকে আমাদের বাড়িতে রাতটা থেকে সকালে চলে যেও। তখনই তুলসিবার হাতটা ছাড়িয়ে নিয়ে বলি, আমি, তুমি আমাকে যে তোমার সাথে তোমার বাড়িতে থাকবো। তখনই মোবাইল বেজে উঠেছে, হাত নিতেই দেখি ইরা ম্যাম ফোন করেছে। তুলসিবা তাকিয়ে আছে, আমি রিসিভ করে কথা বলতে বলতে চলে এসেছি, আর তুলসিবা চেয়ে আছে আমার দিকে। বউ দাঁড়িয়ে পেছনে থেকে ডাকছে, আমি শুনেও না শোনার বান করে হেঁটে চলে আসছি। ইচ্ছে করছে তুলসিবার সাথে ওদের বাড়ি থেকে যাই, কিন্তু ওর ব্যবহারগুলি মনে করিয়ে দেয় ওর জীবনে আমার কোনো জায়গা নেই। সিএনজি করে বাড়িতে আসতে আসতে রাত 2টা বেজে গেছে। ভাড়া দিয়ে বাড়ির ভিতরে ঢুকেছি। আম্মু, এত দেরি করলি কেন? কোথায় ছিলি তুই? আমি, একটু কাজ ছিল। আম্মু, আয় খাবার খাবি? আমি, না এখন খাবো না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি রুমে যাচ্ছি। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসছি। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি, তখনই মোবাইলে রিং বেজে উঠেছে। হাতে নিয়ে দেখি তোশিবার নাম্বার রিসিভ করিনি, কেটে দিয়েছি, তো বারবার ফোন করছে, 6বারের মাথায় রিসিভ করতেই বলে, তোশিবা, কোথায় তুমি? ফোন রিসিভ করছো না কেন? তোমার জন্য কত চিন্তা করতেছি আমি। বাসায় পৌঁছে গেছো নাকি এখনো রাস্তায় আছো? আমি, আমার জন্য এত চিন্তা করতে হবে না। আর তাছাড়া আমি তোমাকে যে আমার জন্য চিন্তা করবে? আমাকে তো জেলের ভাত খাওয়াতে চাইছো, আর সকালে এখনই এত মায়ের চিন্তা কোথা থেকে আসে শুনি? তুলসিবা, এমন করে কথা বলছো কেন? আমি কেমন করে বলবো? তুলসিবা, ফোন করাটা আমার ভুল হয়েছে। আমি, তাহলে ফোন করতে কে বলছে তোমাকে? আর কোনো সময় আমাকে ফোন করবে না। আর শোনো, কিছু দিনের মধ্যে তোমার ডিভোর্স পেপার পেয়ে যাবে, সাথে তোমার কাবিনের টাকাগুলি। এখন থেকে আমাকে আর বিরক্ত করবে না। ফোন করে কথাটা বলে ফোনটা কেটে দিয়ে মোবাইল বন্ধ করে ঘুমায় গেছি। সকালে আজান শুনে ঘুম ভাঙছে, ফজরের নামাজ পড়ে এসে ফ্রেশ হয়ে নিচে এসেছি। ভাবি, সৌরভ, তোমার অফিস ছুটি হবার পর বাসায় আসার সময় বাস স্ট্যান্ড থেকে আমার বোন মনিকে নিয়ে এসো। আমি, ঠিক আছে। কিন্তু মনির তো বিয়ে হবার কথা ছিল। ভাবি, হ্যাঁ, বিয়ে তো দেরি আছে, এখন কিছুদিন বেড়াবে আমার সাথে, তাই আমি ওকে আসতে বলছি, তুমি মনে করে ওকে নিয়ে এসো কিন্তু। আমি, ঠিক আছে। হালকা নাস্তা করে অফিসের জন্য বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। অফিসে এসে কাজ করতেছি। ইরা ম্যাম আজকে তেমন একটা ডিস্টার্ব করছে না, কাজগুলি খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে এলাম, কারণ মনিকে রিসিভ করতে হবে। বাস স্ট্যান্ডে এসেছি, যে দেখি মনি দাঁড়িয়ে আছে, আমাকে দেখে এগিয়ে এসেছে। মনি, কেমন আছো তুমি? আমি, আল্লাহ পাক রাখছে ভালো, তুমি কেমন আছো? মনি, ভালো। কতদিন পর তোমাকে দেখলাম, তা তোমার বউ কেমন আছে? তোমার সাথে নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে? আমি, এখনো হয়নি, তবে হবে কিছুদিনের মধ্যে, এখন বসো। মনি বাইকে বসেছে, আমি বাইক চালাচ্ছি, দুজনে গল্প করতেছি, রাস্তায় জ্যামে পড়েছি। হঠাৎ খেয়াল করে দেখি তোশিবার গাড়ি আমার বরাবর, আর তোশিবা আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে কাঁচা গিলে খাবে।
আমিও তসিবাকে দেখিয়ে দেখিয়ে মনির সাথে দুষ্টুমি করতেছি, জ্যাম ছুটেছে, আমি বাইক নিয়ে চলে এসেছি সোজা বাসায়। মনি, ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বাসায় আনার জন্য। আমি, ধন্যবাদ দিতে হবে না। চলো ভিতরে যাওয়া যাক। দুজনে বাড়ির ভিতরে ঢুকলাম। মনি সবার সাথে কথা বলছে, আমি রুমে এসেছি। কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিচে এসে তো আমি পুরোই অবাক, আরে ও আসছে আবার কোন মতলব নিয়ে। ভাবি, তসিবা তুমি এই বাড়িতে এসেছো কেন? তসিবা, আমার স্বামীর বাড়িতে আমি আসবো না তো কে আসবে? আম্মু, তোমার স্বামীর বাড়ি মানে? তুমি তো সৌরভকে জেলের ভাত খাওয়াতে চাইছো আর এখন এসেছো স্বামীর বাড়ি বলতে। তসিবা, শাশুমা আপনি ভালো মানুষ, আপনি চুপ থাকেন। আপনার বজ্জাত ছেলেটা কোথায়? 2 দিন আমরা আলাদা ছিলাম, এতেই অন্য মেয়ে নিয়ে ফুসরি নুসরি শুরু করেছে। আব্বা, তসিবা কি সব বলছো তুমি? তসিবা, ঠিকই বলছি, কোথায় আপনার ভদ্র ছেলেটা? আমি, কি হয়েছে চেঁচাচ্ছ কেন? আর তুমি আমাদের বাড়িতে এসেছো কেন? তসিবা, এইটা আমারও বাড়ি, এখানে আমার স্বামী থাকে, আজ থেকে আমিও থাকবো এই বাড়িতে। আমি, তুমি থাকবে মানে তোমার তো টাকা দরকার, সেই টাকা আর ডিভোর্স পেপার তোমাদের বাড়িতে পাঠিয়ে দিব। এখন তুমি যাও আমাদের বাড়ি থেকে। তসিবা, যতদিন টাকা আর ডিভোর্স পেপার হাতে না পাচ্ছি ততদিন এই বাড়িতে থাকবো। আমি, মানে তুমি এখানে কিসের অধিকারে থাকবে? তসিবা, অধিকার কিসের সেইটা সময় বলে দিবে। আর তোমাকে ভালো করে বলছি, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, তা না হলে জীবনে অনেক বড় আঘাতটা তুমি পাবে। আমি, এই 6 মাসে কম আঘাত পেয়েছি নাকি নতুন করে আর কি আঘাত পাবো? আম্মু, আমার খিদা লাগছে, আমাকে খেতে দাও। তসিবা কোনো কথা না বলে উপরে চলে গেছে, আমরা সবাই বসে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে গিয়ে দেখি তসিবা খাটের উপর শুয়ে আছে, কোনো কথা না বলে সোজা টান মেরে খাট থেকে নিচে ফেলে দিয়েছি আর তসিবা জোরে চিৎকার দিয়ে উঠেছে। তসিবার কান্নার শব্দ শুনে সবাই দরজায় এসে কন করছে, আমি সবাইকে বলে দিয়েছি কিছু না, এমনিতেই ঢং করে শব্দ করছে। তসিবা, আমি ঢং করে শব্দ করছি? আমি, হ্যাঁ নয়তো কি? তসিবা, আমাকে এমন ভাবে ফেলতে তোমার একটু মায়া হয়নি? আমি, কার জন্য মায়া হবে? তুমি আমার রুমে কি করছো? বের হও আমার রুম থেকে। তসিবা, যতদিন ডিভোর্স না হচ্ছে ততদিন এই রুমটা আমারও, আর মিস্টার ভুলে যাবেন না এখনো আমি আপনার বউ। আমি, বউ না চাই তুমি রুমে থাকবে, তবে খাটের উপর নয়, যাও, তোমার স্থান হলো বারান্দায়, আজ থেকে তুমি বারান্দায় ঘুমাবে। আমার কোনো কিছু স্পর্শ করবে না, বাড়ির রান্না বান্না ধোয়া বালি যত কাজ আছে সব কাজ তুমি করবে। যদি রাজি থাকো তাহলে তোমাকে এই বাড়িতে থাকতে দিব, তুমি রাজি আছো? তসিবা, যেহেতু নিজে থেকে এসেছি সেহেতু তোমার অপমানগুলি কিছুটা সহ্য করতে তো হবেই, কথাটা বলে বারান্দায় চলে গেছে। আমি খাটের উপর শুয়েছি, তখনই মনে পড়ে গেছে তসিবা তো কিছুই খায়নি আর ওর তো খিদা একদম সহ্য হয় না। নিচে গিয়ে কিছু খাবার রুমে নিয়ে এসে তসিবাকে প্লেটটা এগিয়ে দিয়ে বলি, খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ো, আর তা না হলে রাতে ডাকলে রুম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তসিবা, তোমাকে ডাকবো কেন? আর আমার খিদা নেই, তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো, তোমাকে কোনো ডিস্টার্ব করবো না। আমি, বাহ ভালোই তো, তবে তোমার মধ্যে এতটা পরিবর্তন কি করে হলো আমার ভাবতেই অবাক লাগছে। তাতে আমার কিছু যায় আসে না বলে এসে ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গায়ের উপর চাদর দেওয়া, বা চাদরটা দিল কে? চেয়ে দেখি তসিবা বারান্দায় নেই। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেছি, দেখি ভাবি তসিবাকে বকাঝকা করছে। ভাবি, এত বড় মেয়ে হয়েছো, নাস্তাটা ঠিক করে বানাতে পারো না, আবার এসেছো বউ হয়ে, লজ্জা করে না তোমার? চাটা ঠিক করে বানাতে শিখো না, কি করতে এসেছো? আমি, ওকে দিয়ে এগুলো বানাতে বলছো কেন? কাজের মেয়ে কোথায়? আম্মু, কাজের মেয়েকে বিদায় করে দিয়েছি, আজ থেকে সব কাজ তসিবা করবে, আর সৌরভ তুই এই ব্যাপারে কিছু বলবি না। আজকের নাস্তাটা বাহিরে করে নিস, কারণ বাড়ির নাস্তার অবস্থা দেখলে তোর খিদে মিটে যাবে। আমি, ঠিক আছে। তসিবার দিকে তাকিয়ে দেখি তসিবা অঝরে কান্না করছে, চোখ বেয়ে পানি পড়ছে, আমার বুকের ভিতরটা কেমন একটা মুচড় দিয়ে উঠলো। তাও কিছু না বলে অফিসের জন্য বেরিয়ে এসেছি, তবে তসিবা আমাদের বাড়িতে কেন এসেছে? তাহলে কি তসিবা আমাকে ভালোবেসে এসেছে নাকি অন্য কোনো মতলব নিয়ে? এই প্রশ্নটা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই পেছনে ফিরে তাকিয়ে দেখি ভাবি তসিবাকে থাপ্পড় দিয়েছে আর তসিবা মাথা ঘুরে নিচে পড়ে গেছে। আমি দৌড়ে তসিবার কাছে গেছি, তখনই আম্মা বলে, আম্মু, সৌরভ তুই অফিসে যাসনি? আমি,
না যেতেছিলাম, কিন্তু ভাবি তুমি তুসিবাকে থাপ্পড় দিলে কেন? ভাবি, তোমার বউ দেখো আমার গায়ের উপর গরম চা ছুঁড়ে মারছে, আমার শাড়িটা নষ্ট করে ফেলছে, আর আমি বসে থাকবো? আমি, চাটা তো মনে হয় ঠান্ডা হয়ে গেছে সেই কখন। আর তাছাড়া তুসিবা শুধু শুধু তোমার উপর চা ফেলতে যাবে কেন? ভাবি, তুসিবাকে বলেছি বাড়ি ছেড়ে চলে যেতে, তাই চা ছুঁড়ে মারছে। আমি, সেইটা তুমি বলার কে? ভাবি, সৌরভ তুমি এই কথাটা বলতে পারলে? আমি, হ্যাঁ পারছি। তখনই তুসিবাকে ধরে উঠেছি, তুসিবার ঠোঁট কেটে গেছে, আমি রুমে নিয়ে গেছে তুলে দিয়ে রক্ত মুছে দিলাম আর কিছুটা মেডিসিন দিয়ে দিলাম। তুসিবা আমার দিকে তাকিয়ে আছে। তুসিবা, আমাকে ক্ষমা করা যায় না? আমি, মানে কিসের জন্য ক্ষমা করবো শুনি? তুসিবা, আমি যা করেছি তোমার সাথে তার জন্য। আমি, আচ্ছা তোমার মতলব কি শুনি? তুসিবা, কিসের মতলব? আমি, তুমি আমাদের বাড়িতে এসেছো কেন? তোমার মতি গতি আমার কাছে সুবিধায় লাগছে না, মনে হচ্ছে তুমি নতুন কোনো প্ল্যান করে এসেছো। তুলসিবা, তোমাদের বাড়িতে এসেছি মানে আমি তো আমার স্বামীর বাড়িতে এসেছি। আর প্ল্যান করব কেন? আমি ইচ্ছে করলে এখনো তোমাকে জেলের ভাত খাওয়াতে পারি, তবে তা করবো না। আমি, তাহলে কেন এসেছো শুনি? তুলসিবা, আমার ভুলের ক্ষমা চাইতে তুমি ক্ষমা করে দিলে আমি চলে যাব। আমি, ঠিক আছে তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে তুমি চলে যাও। তুলসিবা, একা যাবো কি করে, তুমি নিয়ে দিয়ে এসো। আমি, ঠিক আছে তুমি রেডি হয়ে থেকো, আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব। এখন আমি অফিসে যাচ্ছি বলে বেরিয়ে সোজা অফিসের জন্য রওনা হলাম। ভাবি আম্মা আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমি কারো দিকে না তাকিয়ে চলে এসেছি, বাইক নিয়ে অফিসে এসেছি। অফিসে কাজ করতেছি, ঘন্টা 5 কাজ করা শেষ হয়েছে, তখনই পিয়ন এসেছে, সাথে আরেকটা মেয়ে এসেছে। আমি দেখে বসা থেকে দাঁড়িয়ে গেছি। আরে রিপা, তুমি এখানে কেন? রিপা, ভাইয়া আপনি তুসিবা আপুকে কষ্ট দিতেছেন কেন? আমি, তোমার আপু কি করছে তুমি দেখোনি? রিপা, আপু যা করছে সব আপনাকে বড় করার জন্য করছে। আব্বু আম্মু আর সবাই বলে আপনাকে নাকি ওরা কিনে নিয়েছে ঘর জামাই দিয়ে, নাকি সব ধরনের কাজ করানো দেয়। আর ওরা আপুকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাই আপু আপনার আব্বুর সাথে কথা বলে এমন ব্যবহার করছে। আর আপনার ভাবি যে টাকা দিয়েছে, সেই টাকাটা কিন্তু তুসিবা আপু দিয়েছে আপনার আব্বুকে। আমি, কি বলো তুমি? রিপা, হ্যাঁ, বিশ্বাস না হলে আপনি আপনার আব্বুকে জিজ্ঞেস করেন, তাহলে সব বুঝতে পারবেন। আমি একটু আগে আপনাদের বাসায় গেছিলাম, দেখি তুসিবা আপু ফ্লোর মুছতেছে। আপু আপনাকে অনেক ভালোবাসে, যার জন্য সে আজ আপনাদের বাড়ির চাকরানি হয়ে আছে। আমি, তুমি যা বলছো সব সত্যি বলছো? রিপা, হ্যাঁ ভাইয়া, আপু আপনাকে অনেক ভালোবাসে। আর আপু তো আপনাকে বিয়ের আগে থেকেই পছন্দ করতো, বাসর রাতে আমার সাথে ফোনে কথা বলার সময় আপনাকে শুনিয়ে শুনিয়ে আমাকে জানু বলে ডাকছে। আমি, কিন্তু তুসিবা যদি আমাকে ভালোবাসে, তাহলে আমার সাথে এমনটা করছে কেন? রিপা, কারণ অনেক ছেলেরা বিয়ের পর ভালো ভালো ব্যবহার করে, এরপর কিছুদিন দিলে খারাপ আচরণ করে, তার জন্য প্রথম থেকেই আপনার সাথে এমন ব্যবহার করছে। প্লিজ ভাইয়া, আপনি আপুকে এর কষ্ট দিন না প্লিজ। আমি, ঠিক আছে চেষ্টা করব। রিপা, তাহলে এখন আমি যাই, এর আপুকে আপনি একটু দেখে রাখবেন, আপনার কাছে আমার অনুরোধ রইল। আমি, ঠিক আছে ধন্যবাদ। রিপা চলে গেছে। আমি কাজে মন দিয়েছি, কিন্তু মনটা তুসিমার কাছে চলে গেছে। কাজগুলি গুছিয়ে নিয়েছে, বের হব, তখনই ইরা ম্যাম এসেছে। ইরা, সৌরভ চলো আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমি, ম্যাম আপনার বর আছে, ওকে নিয়ে ঘুরতে যান কেন? আমাকে নিয়ে টানাটানি করেন। ইরা, তুমি কি বললে সৌরভ আমার বর আছে তো কি হয়েছে? একজনকে দিয়ে কি আর সারা জীবন চলে নাকি? আমি, আপনার যদি না চলে তাহলে অন্য একটা খুঁজে নেন, আমি এখন থেকে আপনার সাথে কোথাও যেতে পারবো না। আর আমার বউ আছে, ওকে আমার সময় দেওয়াটা জরুরি। আশা করি আপনি বুঝতে পারছেন। ইরা ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে এসেছি, তোসিবার কথা মনে করতে করতে বাইক চালাচ্ছি। 40 মিনিট পরে বাড়িতে এসেছি, দেখি ভাবি মনে নিচে বসে আছে। ভাবি, সৌরভ তুমি আজকে তাড়াতাড়ি চলে এসেছো বাসায়? আমি, হ্যাঁ, তোমার কোনো সমস্যা? ভাবি, আমার সমস্যা হবে কেন? তবে যেহেতু এসেছো, সেহেতু মনিকে নিয়ে একটু ঘুরে আসো না। মনি অনেকদিন পর এসেছে, ও তো এলাকাটা ভালো করে চিনে না।
আমি পারবো না, তুমি নিয়ে গিয়ে ঘুরে আসো তোমার বোনকে নিয়ে। ভাবি তাকিয়ে আছে, আমি উপরে যেতেছি তখনই তুসিবা তার ব্যাগ নিয়ে নিচে নামতেছে আমাকে দেখিয়ে বলে, তুসিবা, আপনাকে কষ্ট করে তোমাকে নিয়ে যেতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো বলে তুসিবা চলে আসতেছিল, আমি ওর হাতটা ধরে নিয়েছি। কি হলো, হাত ধরলে কেন? আমি, কোথাও যেতে হবে না তোমার, সরি, আমারও তোমাকে বোঝা উচিত ছিল। ভাবি, সৌরভ তুসিবা যেতে চাচ্ছে, তাকে যেতে দাও। কেন তাকে আটকিয়ে রাখছো তুমি? আমি, ভাবি তোমার মাথা ব্যথাটা কি বেড়ে যেতেছে নাকি? আমার বউকে আমি আটকাবো না যেতে দিব সেটা আমার ব্যাপার। তুসিবা, আশরমে কথা আছে তোমার সাথে। তুসিবা, আমার আর কোনো কথা নেই তোমার সাথে। আমার হাতটা ছাড়ো, আমি যাব বলে তুসিবা হাত ছাড়িয়ে নিতে চাইছে তখনই আমি তুসিবাকে কোলে তুলে নিয়েছি। কি হচ্ছে, কোলে নিলে কেন ছাড়ো বলছি, তা না হলে ভালো হবে না কিন্তু। আমি ছাড়বো তো, তবে এখানে নয়, রুমে নিয়ে। আমি তুসিবাকে কোলে নিয়ে রুমের দিকে যাচ্ছি, আম্মু আব্বু তাকিয়ে দেখছে আর ভাবি মনি তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রুমে এসে তুসিবাকে খাটের উপর শুয়ে দিয়েছি। তুসিবা, তুমি না বলছো আমাকে বাড়িতে নিয়ে দিয়ে আসবে, তাহলে যেতে দাও, তুমি কেন আমাকে আটকিয়ে রাখছো? আমি, রিপা সব কিছু বলে দিয়েছে আমাকে। তখনই তুসিবা চুপ হয়ে গেছে, আমার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেছে। তুমি আমাকে এত ভালোবাসো, তাহলে কেন এমন করছো? তুসিবা, তোমাকে কিছুটা পরীক্ষা করেছি কিন্তু নিজেই সেই কষ্টটা পেয়েছি। আমি, আর কষ্ট পেতে হবে না, এখন শুধু ভালোবাসা বলে তুসিবার কপালে আলতো করে ছুঁয়ে দিলাম। তুসিবা, আমিও তোমাকে ভালোবাসতে চাই বলে আমার কপালে আলতো করে ছুঁয়ে দিয়েছে। দুজনেই কিছুটা নিজেদের কষ্টগুলো দূর করে ভালোবাসাটা মাঝে নিয়ে আসলাম। তুসিবা আমাকে জড়িয়ে ধরে রাখছে, আমিও দুজনে জড়িয়ে ধরে কথা বলতেছি। আমি, তুসিবা, আমরা দুজনে দুজনকে একটু বুঝতে চেষ্টা করব। আর যাই হোক, তুমি আমাকে ভুল বুঝবে না, আর আমি তো তোমাকে অনেক বিশ্বাস করি আর করব। চলো এখন নিচে যাই, সবার আমার কথাগুলি জানা দরকার। তুসিবাকে নিয়ে নিচে এসেছি, সবাই আমাদের দেখে বসা থেকে দাঁড়িয়ে গেছে। আব্বু, আমি সবটা জেনে গেছি আর তুসিবা আমাকে মেনে নিয়েছে, আমরা এখন থেকে দুজনকে বুঝতে চেষ্টা করব। তুসিবাই এই বাড়ির ছোট বউয়ের অধিকার নিয়ে থাকবে। ভাবি, মানে তাহলে আমার বোন মনি কি হবে? আমি, মানে কি বলছে মনি, ওর কি হবে মানে? ভাবি, মনির সাথে তোমার বিয়ে দিবে বলে তোমার মা মনিকে এখানে নিয়ে এসেছে। আমি, আম্মু, ভাবি কি বলছে এসব? আম্মু, হ্যাঁ কিন্তু বৌমা, আমি তো বলছি যদি তুসিবার সাথে ডিভোর্স হয়ে যায় তাহলে বিয়ে দিব। ভাবি, তাই তাহলে এই চুক্তিতে লেখা আছে সৌরভ মনিকে বিয়ে করবে আগামী মাসের 5 তারিখে, আর এখানে সৌরভের সাইন আছে। আমি, কখন সাইন করেছি? ভাবি, তোমার আব্বু নিজের টাকা আমার অ্যাকাউন্টে জমা দিয়েছে আর আমি চালাকি করে সেই টাকা তোমাকে দিব বলে ব্যাংকিং নাম করে এই চুক্তিতে তোমাকে দিয়ে সাইন করে নিয়েছি। চুক্তি অনুযায়ী আগামী 5 তারিখে তোমার সাথে মনি বিয়ে হবে। আমি, তুমি বললে আমি রাজি হব, তা কি করে হয়? তুলসিবা আমার বউ আর বউ হয়ে থাকবে। ভাবি, তুমি বললে হবে নাকি? তুলসিবা তোমার বউ থাকলে আমার বোনের কোনো আপত্তি নেই, মনি তোমাকে বিয়ে করতে রাজি আছে। আমি, তুমি বললে হবে। ভাবি, যদি বিয়ে না করো তাহলে এই বাড়িটা আমার বোনের নামে হয়ে যাবে। এবার তুমি চিন্তা করো, বাড়ি বাঁচাবে নাকি বিয়ে করবে? সুন্দরী একটা বউ থাকতে আর একটা বিয়ে কেন করতে যাব? ভাবি, তোমার বোনকে তুমি ইচ্ছে করে আমার সাথে বিয়ে দিয়ে তোমার বোনের জীবনটা নষ্ট করতে চাচ্ছ কেন? ভাবি, নষ্ট কেন করব, বরং তোমার সাথে মনিয়ের বিয়ে হবার কিছুদিন পর তোমার আগের বউ তুসিবা নিজে থেকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হবে। তুলসিবা, ওটাই নাকি আপনি নিজেকে অনেক বেশি চালাক মনে করেন, তাই না ভাবি? এতক্ষণ চুপ ছিলাম কারণ সৌরভ আমার পাশে ছিল না। এখন সৌরভ আমার পাশে আছে তাই বলে দেয় তোমার চুক্তির কাগজটা একটু মনোযোগ সহকারে পড়ে দেখ। ভাবি, মানে? তুলসিবা, মানে তোমার চুক্তির কাগজটা আমি লিখাইছি, কম্পিউটার টাইপ করেছে, আমি যেইভাবে বলছি সেইভাবে। আমি, ভাবি তুমি একটু কষ্ট করে পড়ে নাও আর তোমার বোনকে আজকে নিজ দায়িত্বে বাড়িতে পাঠিয়ে দিও। ভাবি কাগজগুলি পড়ে বসে পড়েছে আর মাথায় হাত দিয়ে ভাইয়ের পায়ে পড়ে কান্নাকাটি শুরু করেছে। ভাইয়া, আরে এমন করছো কেন, কি লেখা আছে কাগজে? ভাবি, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমার বাবা মায়ের কথা মতো চলতে হবে। আর আমি চাইলে তোমাদের পরিবারের কারোর সাথে কোনো রকম খারাপ আচরণ করতে না পারি। তুলসিবা,
ওই আসলটা তো বলেন না, এই বাড়িটা যে আমার শ্বশুরের নামে আছে। ভাবি, আব্বাজান আম্মাজান, আমি যা করেছি সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দেন। আম্মা, ছি বউ, তোমার জন্য আজ আমাদের সংসারে অনেক অশান্তি তৈরি হয়েছে। তোমাকে ক্ষমা করে দিয়েছি, তবে তোমরা এই বাড়িতে থাকতে পারবে না। আব্বা, সাহেব, তুই সব জানতি কিন্তু তোর বউকে বাধা দিসনি, বরং তুই উৎসাহ প্রদান করেছিস। আমি চাই তোরা আগের জায়গায় চলে যা, আমি সৌরভকে নিয়ে থাকবো। ভাইয়া, আব্বা আম্মা, আমাকে ক্ষমা করে দেন আর আপনাদের পায়ে শেষবারের মতো জায়গা দেন। আপনাদের বউয়ের জীবনেও এমন কোনো ধরনের খারাপ কাজে নিজেকে জড়াবে না। আমি, আম্মা আব্বা, ওদের ক্ষমা করে দেন। যা হবার হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল করে, আর ক্ষমা করাটা সবচেয়ে মহৎ কাজ। তুলসিবা, হ্যাঁ, আপনারা ওনাদের ক্ষমা করে দেন। আমি তো অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। আম্মা, ঠিক আছে, আজ থেকে তোরা আমার দুইটা মেয়ে, ছোট মেয়ে আর বড় মেয়ে। আব্বা, তাহলে আমিও ক্ষমা করে দিলাম। এখন সবাই খেতে এসো, আমার অনেক খিদা লাগছে। আর মনি, তুমি কাল সকালে তোমাদের বাড়িতে চলে যাবে, আমি চাই না কোনো রকম অশান্তি তৈরি হোক। মনি, সবাই তো অনেক কিছুই বলছেন, আসলে সত্যি বলতে আমি কিন্তু এখানে সৌরভকে বিয়ে করতে আসিনি। এসেছি কিছুদিন থাকবো বলে, তখনই আপু আমাকে বলে সৌরভকে বিয়ে করতে, কিন্তু রাজি হয়নি, তবে আপু জোর করে আমাকে রাজি করিয়েছে। সরি আপনাদের সবাইকে, আমার জন্য অনেক কষ্ট পেতে হয়েছে। আমি আজকে রাতের বাসে বাড়িতে চলে যাব। আব্বা, ঠিক আছে, তাই হবে। সাহেব, তুই মনিকে বাসে তুলে দিয়ে আসিস, এখন সবাই খেতে বসো। ভাইয়া, ঠিক আছে, তাই হবে। সবাই খেতে বসেছি, আজকে রান্না নিয়ে কোনো ঝামেলা হয়নি, সবাই খেয়ে নিয়েছে। মনি, তাহলে আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, ভাই। মনিকে নিয়ে ভাইয়া বের হয়েছে, আমি তোসিবার দিকে তাকিয়ে চোখ টিপ মারতেছি, কিন্তু তোসিবা কোনো সাড়া দিচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বা, তাহলে সবাই যার যার রুমে চলে যাও, আর আজকের পর আর কোনো অশান্তি চাই না আমি। আমি, ঠিক আছে। তোসিবা এসো বলে আমি রুমে চলে এসেছি, কিন্তু তোসিবার আসার কোনো খবর নেই। কখন ধরে অপেক্ষা করতেছি, প্রায় 40 মিনিট পর তোসিবা রুমে এসেছে। কোথায় ছিলে এতক্ষণ তুমি? তোসিবা, কোথায় আবার, কাজের মেয়ের তো অনেক কাজ থাকে, সেগুলি শেষ করে এসেছি। দেখি সরো, আমি বারান্দায় ঘুমাবো বলে তোসিবা বালিশ নিয়ে হাঁটা দিয়েছে, আর আমি পেছনে থেকে সোজা খুলে তুলে নিয়েছি। আমি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আরো দেরি করতে চাও নাকি? তোসিবা, মানে কিসের দেরি হয়েছে? আমি, তোমার মেয়ে তানুষা আসার জন্য অপেক্ষা করতেছে, ওকে আনবে না? তুলসিবা, কি তুমি তাহলে এখন রোমান্টিক মুডে চলে গেছো? না, আনবো না, আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমি তোমাকে কিছু দিব না। আমি, ঠিক আছে, তাহলে আমি নিব বলে ওর কপালে আলতো ছুঁয়ে দিয়েছি। তুলসিবা চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরেছে। আজকে রাতটা আমাদের জীবনের সবচেয়ে মধুর রাত পার হয়েছে। সকালে সোনালি রোদে ঘুম ভাঙছে, তুলসিবার দিকে তাকিয়ে দেখি তুলসিবা ঘুমিয়ে আছে, আর ওকে আরো সুন্দর লাগছে। তুলসিবার ঘুমন্ত চেহারাটা খুব মায়াবী লাগছে। ওর কপালে চুমু খেতেই চোখ খুলে ফেলছে। তুলসিবা, কি করছো তুমি? আমি, আদর করতেছি। তুলসিবা, ঠিক আছে করো বলে আমার বুকের মাঝে ওর মুখ লুকিয়ে নিয়েছে। দুজনেই কিছুটা রোমান্সাস করে ফ্রেশ হয়ে নিলাম। সকালে নাস্তা করে অফিসের জন্য বের হয়েছি, অফিসে এসে তুলসিবাকে ফোন করে বলছি। তুলসিবা এখন আগের চাইতে অনেকটা গুছিয়ে নিয়েছে নিজেকে। ভালোই চলছে, আমাদের বিয়ের বন্ধন কাজ শেষ করেছি, তুলসিবা ফোন করেছে। তুলসিবা, আমি তোমার অফিসের নিচে আছি, তুমি এসো, দুজনে কেনাকাটা করবো। আমি, তুমি থাকো, আমি আসতেছি। তাড়াতাড়ি করে নিচে এসেছি, তুলসিবা আর বোরকা পরে এসেছে, ভালোই লাগছে, তুলসিবাকে নিজের বউ বলে কথা। দুজনে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে নিয়েছি। রাতে বাহিরে ডিনার করে বাসায় এসেছি রাত 11টার দিকে। দেখতে দেখতে এত তুলসিবা মা হতে চলছে, সময়টা ভালোই কাটছিল আমাদের আর ভালোবাসাটা এতদিন ধরে, কিন্তু হঠাৎ করে আব্বু ফোন করে বলে সৌরভ তাড়াতাড়ি করে হাসপাতালে আয়, বৌমাকে নিয়ে আমরা সবাই কুর্মিটোলা হাসপাতালে আছি। আব্বু কথাটা বলে ফোনটা কেটে দিয়ে বুকের বা পাশ চিন চিন করতে শুরু করেছে। তাড়াহুড়ো করে হাসপাতালে গেছি, গিয়ে দেখি তুলসিবা শোয়ে। আব্বা, ডাক্তার বলছে চিন্তার কোনো কারণ নেই, বৌমা ঠিক আছে আর তোদের মেয়ে ঠিক আছে। আম্মা, দেখ সৌরভ মেয়েটা ঠিক দেখতে তোর মতো হয়েছে। আমি, হ্যাঁ তাই তো, কিন্তু তুলসিবা কথা বলছে না কেন? এই তুলসিবা কি হলো, কথা বলো। তখনই আমার কান ধরে কাছে নিয়ে বলে,
তুলসীবা, চেঁচাচ্ছ কেন? তোমাকে একা রেখে আমি যাব কোথায়? আমি তোমাকে কোথাও যেতে দিলে তো তানুষাকে আম্মা আমাদের মাঝে দিয়ে সবাই বেরিয়ে গেছে। দেখছো আমার মেয়ে ঠিক আমার মতো দেখতে হয়েছে। তুলসীবা, তবে সব আচরণ আমার মতো হবে, দেখো কপালে হাত রেখে কি সুন্দর ঘুমাচ্ছে দুজনে। আমি ঠিক তাই বলে তুলসীবা কপালে চুমু খেয়ে চোখ বেয়ে পানি চলে আসে আমার। বাবা হওয়ার স্বাদ তো পেয়ে গেলাম, কিন্তু যার জন্য পেয়েছি তার যে কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা সে বুঝতে পারছে, তাই এখন থেকে তুলসীবাকে আমি আরো বেশি ভালোবাসি, যার ফলে তুলসীবা ওর সব কষ্ট সহজে ভুলে গেছে। তানুষাকে নিয়ে সুন্দরভাবে চলছে আমাদের সুখের সংসার। আর যদিও কিছুটা কষ্ট পেয়েছি বিয়ের প্রথমে, এখন সেই কষ্টটা আর নেই আমাদের দুজনের মাঝে। সমাপ্ত।